প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কি জিনিস এটা তিন করি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির এখানে একটা লাইন লেখা আছে, সেটা হচ্ছে যে এনার্জি ইজ এমিটেড অর অ্যাবজর্বড ইন দ্য ফর্ম অফ ওয়েভ প্যাকেট অর কোয়ান্টা। মানে হচ্ছে এনার্জি যখন আসবে লাইটের মাধ্যমে, যে এনার্জিটা আসবে সূর্য থেকে বা যে কোনো একটা এনার্জি সোর্স থেকে, সেটা যখন এমিট করা হবে মানে সূর্য থেকে আসতেছে, অথবা আমরা কোনো একটা জায়গা থেকে সেটা অ্যাবজর্ব করা হচ্ছে মানে শোষণ করা হচ্ছে, সেটা কিভাবে শোষণ হবে বা ছাড়া হচ্ছে, সেটা হলো একটা ওয়েভ প্যাকেট আকারে, এক একটা প্যাকেট আকারে আসে অথবা কোয়ান্টা আকারে আসে। মানে কোয়ান্টা কি জিনিস, জাস্ট হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আসে, সেটাই বোঝাচ্ছে, আর কিছু না। সো প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি সেটা জাস্ট এই জিনিসটাই মিন করে যে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে প্যাকেট আকারে এই এনার্জিটা আসে, সেটা এমিট বা অ্যাবজর্পশন, এমিশন বা অ্যাবজর্পশন এইভাবেই হয়। এখন এখানে আমাদের জন্য কিছু সূত্র আছে, দুই তিনটা সূত্র আছে, সেটা এর আগেই দেখা আসছে ইন্টারমিডিয়েট থেকেই। সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েটেড এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তো এই সূত্রটা কি, এই যে ই ইজ ইকুয়াল টু এইচ এফ, আরেকটা ভাবে লেখা যায় এইচ সি বাই ল্যামডা। এখন এইটা এই লাইনটা আসলে কি বুঝাইছে, সেটা হচ্ছে এই যে ই প্রপোর্শনেট টু ফ্রিকোয়েন্সি সেটা বুঝাচ্ছে। সেখান থেকে এই প্রপোর্শনেট সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য একটা ধ্রুবক আনা হচ্ছে, সেই ধ্রুবকটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। সেটা মান তো আমরা জানি 6.626 ইন্টু 10^34। তো সেইখান থেকে এই সি বাই ল্যামডা এটা নতুন কিছু না, জাস্ট এর পরের লাইনে আরেকটা ফর্মুলা লেখা যায়, সেই ফর্মুলাটা হচ্ছে an object can emit or absorb energy only in term of integral multiple of a photon। মানে মেইন কথা হচ্ছে এখানে যে সূত্রটা লিখতেছে E is equal to আমরা যেটা লিখছি hf, এখন এইটা যদি একটা ফোটনের এনার্জি হয় তাহলে n সংখ্যক ফোটনের এনার্জি আকারে এনার্জিটা আসবে, এটা হচ্ছে টোটাল এনার্জির ফর্মুলা। তো E is equal to hf, E is equal to hc by lambda, nh বা n into h into f। অর্থাৎ মেইন কথা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা এই দুইটা ফর্মুলা পাই, আর এটা আর কোনো কিছু নাই এখানে তেমন। এরপরে যেটা আসে হচ্ছে লাইট। এখন লাইটের পার্টে কি আছে, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 9-10 এর পড়াতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জিনিস সেটা লেখা ছিল, যেই ওয়েভটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হতে তার কোনো মাধ্যমের প্রয়োজন নাই। যেমন হচ্ছে আমরা যদি বলি শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাধ্যমের প্রয়োজন আছে, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাধ্যমের প্রয়োজন হয়। তো এরকম ভাবে মাধ্যমের প্রয়োজন নাই, সেগুলোকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেটা হচ্ছে লাইট এক রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই জায়গায় হচ্ছে লাইট রিলেটেড কিছু ফর্মুলা আছে। তো এইখানে আমাদের একটা চিত্র এখানে আছে, চিত্রটা একটু যদি বুঝি তাহলে বোঝা যায়। সেটা হলো যে একটা এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস আর একটা হলো জেড এক্সিস বরাবর। তো আমরা এখানে ওয়াই এক্সিস বরাবর যে একটা কার্ভ দেখতে পাচ্ছি, আবার হচ্ছে জেড এক্সিস বরাবর একটা কার্ভ দেখা যায়। তো এই দুইটা হচ্ছে কি একটা আরেকটার সাথে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেটা তো আমাদের জানা কথা। এখন এখানে কি লিখছে, দ্য ক্লাসিক্যাল ভিউ অফ লাইট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে লাইট আসলে দেখতে কি রকমের হয়। Electromagnetic wave is a traveling wave which has time varying electric and magnetic field which are perpendicular to each other and to the direction of propagation। তার মানে হচ্ছে লাইটকে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছি, নামের ভিতরেই আমরা দেখছি দুইটা পার্ট আছে, একটা ইলেকট্রো আর একটা ম্যাগনেটিক। অর্থাৎ লাইটের দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুইটা মিলে লাইটটা সামনের দিকে আগায়, এবং এই দুইটা ফিল্ড পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কিভাবে, এই জায়গা থেকে সেটা বুঝতেছি। যেমন হচ্ছে আমরা ওয়াই এক্সিসে যখন আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক সেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা করে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেটাই এখানে বলা হয়েছে, আর কিছু না। তো এই পাশে এসে আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কি কি আছে, যেমন হচ্ছে এই যে কোনো একটা পজিশনে আমাদের ওয়াই এক্সিস বরাবর তো আমরা দেখতেছিলাম ইলেকট্রিক ফিল্ড, এবং জেড এক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে একটা পজিশনে আমরা এইভাবে লিখতে পারি, ই নট ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তারপরে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা হচ্ছে বি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওমেগা থেকে আসে, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, সেইখান থেকে আসে। তারপরে হচ্ছে আমরা লাইটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির একটা ফর্মুলা পাবো, মানে ওয়েভের যে ভেলোসিটি সেটার একটা ফর্মুলা আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই কে।
ওমেগা ডিভাইডেড বাই কে আরেকটা ফর্মুলা আছে। এখন ভেলোসিটির আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার এই পারমিয়াবিলিটি, আর এটা হচ্ছে ইপসাইলন, সেটা দিয়ে আমরা হচ্ছে এই আরেকটা ফর্মুলা বের করতে পারি। তারপরে হচ্ছে ইন আ মিডিয়াম, সেটা আরেকটা ফর্মুলা এখান থেকে আসে, সি ডিভাইডেড বাই এনএস। তো এখানে তেমন কোনো কিছু নাই, জাস্ট এইখানে ইন্টেন্সিটির একটা ফর্মুলা, সেটা সামনের দিকে কাজে লাগে। এইগুলোও লাগে না তা না, এগুলো ছোটখাটো কিছু ম্যাথের ভিতর চলে আসতে পারে। ইন্টেন্সিটির একটা ফর্মুলা, যেটা ইন্টেন্সিটি কাকে বলে, এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু এনার্জি পাস করতেছে, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি হাফ ইন্টু সি ইপসাইলন নট ইন্টু ই নট স্কোয়ার। ই নট এর মান হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান, ইপসাইলন নট এর মান আলাদাভাবে আছে, আর সি এর ভ্যালুটা তো আমরা জানি, আর হচ্ছে হাফ, সেটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি। এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখব। আমরা তো এটা ছোটবেলা থেকে দেখে আসছি ফিজিক্সে, যে লাইটের রং যেটা বা লাইটের শক্তি এনার্জি, সেটা ডিপেন্ড করে হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার উপরে। তো তরঙ্গ দৈর্ঘ্যের উপরে যখন ডিপেন্ড করে, এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট পোর্শনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দৃশ্যমান আলো, বাকিগুলো আমরা দেখতে পারি না। তো দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। সেটার উপর ডিপেন্ড করে আবার হচ্ছে তাদের রংগুলো আলাদা হয়, বেগুনি থেকে নীল হয়, তারপরে সবুজ, হলুদ, কমলা, লাল এরকম হয়। তো এর আগে যেগুলো আছে, যেমন হচ্ছে এই যে গামা রে, তারপরে এক্স রে, তারপর ইউভি, তারপরে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে ভিজিবল, তারপরে হচ্ছে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে এফএম রেডিও, তারপরে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে লং রেডিও ওয়েভ আসে। তো এতটুকু ইনক্রিজিং ওয়েভ লেংথ। এরপরে হচ্ছে আমরা ফিজিক্সের একটা এক্সপেরিমেন্ট এখানে দেখি, সেটা হচ্ছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে দ্বিচির পরীক্ষা যেটা। তো এই জায়গাটা কি হয়, এইখানে হচ্ছে এই যে এতটুকু দেখলে বোঝা যাবে, এইখান থেকে একটা আলো আসে, আলোর একটা অংশ এই একটা প্রথম চির দিয়ে পাস করে, তারপরে হচ্ছে তারপরে দুইটা ছিদ্র থাকে, দুইটা চির থাকে, এই দুইটা চির দিয়ে আলো আবার যায়। যাওয়ার পরে এই জায়গাটায় যে ঘটনাটা ঘটে, এরপরে এই যে আমরা ফ্রিঞ্জ যেটা ইন্টারমিডিয়েটে দেখছিলাম, যে ফ্রিঞ্জ একটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ, এইভাবে তৈরি করে। এই যে ডার্ক, আর এটা হচ্ছে ব্রাইট, এটা ব্রাইট, এটা হচ্ছে ডার্ক, মানে অন্ধকার এবং তো একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো এই জায়গায় আমরা কি রকমের আলো ব্যবহার করি, সেটা হচ্ছে মনোক্রোম্যাটিক, মানে এক বর্ণিল আলো ব্যবহার করা হয়। মানে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে আলোটা এই যে আমরা এই চিরের ভিতর দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে ডাবল স্লিটের ভিতর দিয়ে যে আলোটা পাঠানো হচ্ছে, সেই আলোটার বৈশিষ্ট্য কি, সেই আলোটার বৈশিষ্ট্য হচ্ছে সেইখানে এক বর্ণী আলো থাকবে, অর্থাৎ যেটার ল্যামডা যেটা থাকবে, ল্যামডাটা ফিক্স থাকবে। তারপর কোহেয়ারেন্ট লাইট সোর্স, মানে হচ্ছে এক বর্ণী আলো, সেটা সমান্তরাল ভাবে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে এখানে আমাদের কিছু আছে, মানে এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে পাথ ডিফারেন্স হচ্ছে S1p মাইনাস S2p সমান সমান হতে হবে n ইন্টু ল্যামডা। তাহলে হচ্ছে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আমরা পাবো, অর্থাৎ ব্রাইট ফ্রিঞ্জেস পাবো। আর কোন সময় আমরা ডার্ক ফ্রিঞ্জেস পাবো, যদি এখানে পাথ ডিফারেন্স সেটা হয় হচ্ছে n প্লাস হাফ ইন্টু ল্যামডা, সেখান থেকে। এখন আমরা এই জিনিসটা জাস্ট একটু এইভাবে বুঝতে পারি, যদি দুইটা ওয়েভ এভাবে আসে যে দুইটা একই দিক থেকে আসতেছে এবং হচ্ছে তাদের সমদশা সম্পন্ন দুইটা ওয়েভ আসলো, এরপরে দুইটা যোগ হয়ে একদিকে অ্যামপ্লিটিউড বেড়ে গেল, তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর কখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, এই যে একটা সামনের দিকে বাড়তেছে আর এটা নিচের দিকে বাড়ে, তো তখন এই দুইটা যোগ হয়ে এইভাবে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়ে যায়। সো এইখান থেকে এই জিনিসগুলোর প্রুফ কোনোভাবে দরকার নেই, এই জিনিসগুলো প্রুফ দরকার নাই, জাস্ট যদি কোনো সময় পরীক্ষায় আসে জাস্ট নামটা জানলাম, প্লাস এই চিত্রটা একটু দেখে রাখলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই যে দুইটা নীল আলো এসে এইখানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করলো, এখানে ডার্ক ফ্রিঞ্জ তৈরি করলো। সো এইভাবে হচ্ছে হতে থাকে, যেমন এই যে এখানে ব্রাইট, আবার এখানে ডার্ক, আবার এখানে ব্রাইট, আবার এখানে ডার্ক। তো এইভাবে জিনিসটা হতে থাকে। এটাই হচ্ছে মূলত ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এরপরে হচ্ছে আমাদের ব্র্যাগ ডিফ্র্যাকশন ল অফ ডিফ্র্যাকশন। এখন এই ব্র্যাগ ল অফ ডিফ্র্যাকশনে কতটুকু আমাদের লাগবে, এখন এটা দিস ইকুয়েশন অ্যারাইজেস ফ্রম দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অফ ওয়েভস হুইচ আর রিফ্লেক্টেড ফ্রম অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন। মানে বলতেছে এই ইকুয়েশনটা কোত্থেকে আসে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অফ ওয়েভ। এই ওয়েভ মানে
এই যে গঠনমূলক ব্যতিচার যেটাকে বলে, ধ্বংসাত্মক ব্যতিচারে ঠিক উল্টাটা, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অফ ওয়েভ। এটা কোন প্লেনের? অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন। অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেনের যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স গুলো হয়। এখন অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন বলতে কি বুঝি? এই যে একটা অ্যাটমিক প্লেন, এই যে একটা অ্যাটমিক প্লেন, এই যে আরেকটা অ্যাটমিক প্লেন, এই যে অ্যাটমিক প্লেন গুলা, এইগুলোকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন, এই টাইপের প্লেন গুলাকে। তো এখন এখানে আমরা ব্র্যাগস ল অফ ডিফ্রাকশনের ফর্মুলাটা হচ্ছে 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। এখন এইখানে কোনটা কি জিনিস সেটা একটু বুঝি, জাস্ট চিত্রটা একবার বুঝলেই বুঝতে পারবো। এই যে আমাদের এখানে এক্স রে যেটা আছে, এই জায়গায় আমাদের যে একটা এক্স রে নিলাম, মানে হচ্ছে একটা ওয়েভ। তো এখন এটাকে আমরা এই অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন, সেটার দিকে আমরা থ্রো, মানে কি বলে, রিফ্লেকশন, মেন কথা এমিট করলাম, মানে ফেললাম এটার উপরে। তো এখান থেকে এরকমের একটা আসলো, এরকমের একটা রে আসলো। রে আসার পরে এখন এই অ্যাটমিক রের ভিতরে অ্যাটম আছে না, যেই অ্যাটম গুলাতে এই ওয়েভ গুলো বাধাপ্রাপ্ত হবে। তো বাধাপ্রাপ্ত হয়ে কি হবে? পুরোপুরি রিফ্লেক্টেড হবে। একটা এদিকে রিফ্লেক্টেড হলো, আরেকটা এদিকে রিফ্লেক্টেড হলো। এখন এইখানে যদি আমরা একটা ডিটেক্টর রাখি যে এক্স রে আসতেছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে সেটা আসছে কিনা। তো ডিটেক্টরে ধরা পড়লো, যেমন এই যে 1 নাম্বারটা এখানে আসলো, তারপরে 2 নাম্বার ওয়েভটা সেটা এদিক থেকে এসে এদিকে গেল। তো সেটাই হচ্ছে জাস্ট আমাদের এই যে ব্র্যাগ ডিফ্রাকশনের যে এক্সপেরিমেন্ট, সেটার মেইন থিম হচ্ছে এটা। এখন এইখানে আমাদের কিছু জিনিস সূত্রের ভিতরে নাম্বার 1 হচ্ছে আমাদের এই যে থেটাটা হচ্ছে এইখানে, থেটাটা এখান থেকে পাই। তো এই জায়গায় আমাদের কি সূত্র আছে? 2d sin θ ইজ ইকুয়াল টু n ল্যামডা। তো এখানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সাইন থেটা সেটা তো বুঝলাম, ওই যে অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে সেটা হচ্ছে সাইন থেটা, সেখান থেকে থেটা। আর এইটা ডি সাইন থেটা বলতে এই জায়গা থেকে আমরা বের করে নিতে পারি আলাদাভাবে। এই যে এখানে একটা সমকোণ আছে, এখানে একটা সমকোণ ধরে তারপরে এই যেখান থেকে আমরা সেটা বের করে নিতে পারি ডি সাইন থেটা। আপাতত দরকার নেই তেমন। আর ডি মানে হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং, মানে হচ্ছে এই যে প্রত্যেকটা মাঝে কতটুকু দূরত্ব কাজ করতেছে সেটা। তো এইখানে আমাদের এই ডিটা আবার বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a ডিভাইডেড বাই h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। এইগুলা তেমন একটা কিছু না, আমাদের তেমন একটা ম্যাথ এখান থেকে দেওয়ার কথা না, আমাদের সিলেবাসেও ছিল না, কোয়েশ্চেনে তো আসেই নেই। ব্র্যাগ ডিফ্রাকশন ল জাস্ট এতটুকু বুঝলেই হবে যে এইখান থেকে আসতেছে ইন্টারপ্ল্যানার, মানে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট কতগুলো অ্যাটমিক লেয়ার আছে, সেখানে কতগুলো অ্যাটম আছে, সেই অ্যাটম গুলোতে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে এই এক্স রে গুলো, তখন রিফ্লেক্টেড হয়ে একটা ডিটেক্টরে ধরতে পারতেছি, সেটা হচ্ছে মূল কথা। তো এতটুকু আসার পরে এরপরে যেটা হচ্ছে ডিফ্রাকশন অফ এক্স রে ফ্রম পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। এখন পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল কি জিনিস? পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালটা একটু যদি গুগল করে দেখাই, এইভাবে দেখা যাবে। Polycrystalline refers to a solid material that is made up of many small crystal or grains. এক কথায় হচ্ছে এরকম একটা পলিক্রিস্টালাইন হচ্ছে এরকম একটা জিনিস যেটা অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। পলিক্রিস্টালাইন এই যে এরকমের ছবিটা দেখতে, এই যে এরকমের অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল দিয়ে গঠিত হয়। তো অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল যখন একটা জায়গায় থাকবে, তখন স্বাভাবিকভাবে সেখানে যে যখন আমরা এই যে ডিফ্রাকশনটা পাবো, তো প্রত্যেকটা ক্রিস্টাল থেকে আলাদা আলাদা ভাবে ডিফ্রাকশন হবে, আলাদা আলাদা ভাবে যেটা ডিফ্রাকশন হবে সেটাই বোঝা যায়। যেমন এইটা যদি একটা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল হয়, এই যে ছোটটা যেটা এখানে বক্স আকারে দেখানো হচ্ছে, এখানে আমরা একটা এক্স রে দিলাম, তো কি হবে? এইটার ভিতরে অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল আছে, সেজন্য এটার নাম হচ্ছে পলিক্রিস্টাল। তো এই প্রত্যেকটা ক্রিস্টালের তো আলাদা আলাদা ভাবে ডিফ্রাকশন হবে, ডিফ্রাকশন আলাদা আলাদা ভাবে হবে। তো ওইভাবে যখন ডিফ্রাকশনটা আলাদা আলাদা ভাবে হবে, তখন আমরা এই যে এক্স রেটা স্ক্যাটার্ড হচ্ছে, মানে এটা ডিফ্রাকশনের পরে বের হয়ে যাচ্ছে, তখন আমরা একটা ফটোগ্রাফি ফিল্মের উপরে এই রকমের সার্কুলার শেপ পাই, এই রকমের সার্কুলার শেপ পাই। এবং এটা কেন পাচ্ছি? জাস্ট বিকজ ওই যে এর ভিতরে অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল আছে, এবং অনেকগুলো ছোট ছোট ক্রিস্টালের কারণেই আমরা বেসিক্যালি এই রকমের একটা শেপ দেখতে পাই। তো এখানে তেমন কিছু লেখা নাই, জাস্ট ডিফ্রাকশন অফ এক্সরেস ফ্রম আ পাউডার্ড ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, ডিফ্রাকশন প্যাটার্ন অফ ব্রাইট রিংস,
মানে মেন কথা হচ্ছে ব্রাইট রিং এর একটা ডিফ্রাকশন প্যাটার্ন দেয় ফটোগ্রাফিক ফিল্মে। আচ্ছা, এই চ্যাপ্টারে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষা আসেই সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা মানে এক কথায় যদি বলি ইন্টারমিডিয়েটে যেভাবে পড়ে আসছি মেইন থিমটা ওইটাই, এটা নতুন কোনো কিছু নাই। জাস্ট আমরা একটু নর্মালি বোঝার চেষ্টা করি। এই জায়গাটায় হচ্ছে আমাদের একটা ক্যাথোড আছে, একটা অ্যানোড আছে। ক্যাথোড অ্যানোড আমরা কিভাবে বুঝি, সেটা হচ্ছে ক্যাথোড অ্যানোড কিভাবে ডিসাইড করলাম হচ্ছে এই যে ব্যাটারির কারণে। ব্যাটারি পোলারিটির উপর ডিপেন্ড করে ক্যাথোড এবং অ্যানোড হলো, অর্থাৎ এই পজিটিভ সাইডটা যেটার সাথে গেল সেটা হচ্ছে অ্যানোড এবং নেগেটিভ সাইডটা যেই ইলেকট্রোডের সাথে লাগানো হচ্ছে সেটা হচ্ছে ক্যাথোড। এখন এই ক্যাথোড অ্যানোডের ভিতরে তো অবশ্যই কিছু কিছু ইলেকট্রন থাকে। এখন ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্টের ভিতরে কি হয়, এই যে ইলেকট্রনগুলো ক্যাথোডের ভিতরে আছে, আমরা একটা লাইটের মাধ্যমে যদি এনার্জি দেই তাহলে এই ইলেকট্রনগুলো কি ক্যাথোডের ভিতরে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়েছিল। নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে এই ইলেকট্রনগুলো এই ক্যাথোডের ভিতরে ছিল। এখন আমরা এই ইলেকট্রনগুলোকে যদি এই ক্যাথোড থেকে মুক্ত করতে চাই তাহলে ওই এনার্জির পরিমাণের থেকে কিছুটা বেশি পরিমাণ এনার্জি দিলে ওই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন হয়ে যাবে ক্যাথোড সারফেস থেকে। ক্যাথোডের সারফেস থেকে ইলেকট্রনগুলো বের হয়ে আসবে। মিনিমাম অতটুকু এনার্জি দিতে হবে, যেই পরিমাণ এনার্জি নিয়ে ইলেকট্রনগুলো ক্যাথোডের সাথে লেগেছিল। তো এখন এই এনার্জি গুলো দিচ্ছি আমরা লাইটের মাধ্যমে, লাইট ওয়েভের থেকে এই এনার্জি গুলো আসতেছে। এখন যখনই এই এনার্জিটা আমি প্রোভাইড করলাম, প্রথমে আমাদের ইলেকট্রন গুলো মুক্ত হবে না। একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেওয়ার পরে এই ইলেকট্রন গুলো মুক্ত হবে এবং ঠিক সেই সময় এই ইলেকট্রন গুলো কি করবে, ছুটতে শুরু করবে, অর্থাৎ একটা এনার্জি পাবে। কতটুকু এনার্জি পাবে সেটা ক্যালকুলেশন আমরা আলাদাভাবে করতে পারবো। এখন যখন ইলেকট্রন গুলো ছুটে এদিক থেকে অ্যানোডের দিকে আসবে, কেন অ্যানোডের দিকে আসবে, কারণ ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। আবার এদিকে কি আছে, এদিকে হচ্ছে এই পজিটিভের কারণে এখানে পজিটিভ চার্জ আছে, মানে এইটা থেকে এটা আকর্ষণ হবে, বিপরীত চার্জের কারণে আকর্ষণটা হবে। তো এখন ইলেকট্রন গুলো যখন এদিক থেকে এসে এদিকে যাচ্ছে, মাঝখানে আমি আবার আরেকটা মেকানিজম করে রাখছি, সেটা হচ্ছে আমি এখানে একটা অ্যামিটার লাগাই রাখছি। অ্যামিটার কেন, অ্যামিটার ডিটেক্ট করতে পারবে ইলেকট্রন মুভ করতেছে কিনা। হ্যাঁ, এই অ্যামিটার ডিটেক্ট করতেছে যে আসলে এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে কিনা। কারেন্ট ফ্লো হওয়া মানে কি, ইলেকট্রন ফ্লো হওয়া। যদি ইলেকট্রন ক্যাথোড থেকে মুক্ত হয়ে অ্যানোডের দিকে আসতে থাকে তখনই আমি বুঝতে পারবো যে এইখানে একটা ডিফ্লেকশন হবে, এবং ডিফ্লেকশন হওয়া মানে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেই কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে, ইলেকট্রন যেদিকে আসে কারেন্ট ফ্লো হবে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন এই ফটো ইলেকট্রিক ইফেক্টের ভিতরে কি কি আছে সেটা একটু পড়ি। when the electromagnetic radiation বলতে ওই যে আমরা শক্তি সাপ্লাই করতেছিলাম না, যে আলো দিয়ে, এই যে আমরা যে আলো দিয়ে শক্তিটা দিচ্ছিলাম ইলেকট্রন মুক্ত করার জন্য, সেই আলোটাই বলতেছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। উইথ সাফিসিয়েন্ট হাই ফ্রিকোয়েন্সি ফলস আপন দ্য মেটাল সারফেস এন্ড ইলেকট্রনস আর এমিটেড ফ্রম ইট। এই যে ফেনোমেনন, ঘটনা, এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন এটা যদি আমি একটু ডিবাঙ্ক করি, যে এই যে সাফিসিয়েন্ট হাই ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছে। সাফিসিয়েন্ট হাই ফ্রিকোয়েন্সি বলতে E is equal to HF, অর্থাৎ ইনডিরেক্টলি বলা হচ্ছে যে সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে যদি একটা আলো আসে তাহলে ওই মেটাল সারফেসে, ক্যাথোডের মেটাল সারফেস থেকে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে এবং সেটা ছুটতে শুরু করবে। এটাকে বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন এই জায়গায় একটা পয়েন্ট করে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কথা বলা আছে এবং এরপরে ওয়ার্ক ফাংশনের কথা বলা আছে। আচ্ছা, এই দুইটা জিনিস আসলে কি জিনিস একটু নর্মালি বুঝি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম সেই ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সির আলো না হলে পরে এই ইলেকট্রনগুলো মুক্ত হবে না। এক কথায়। আর ওয়ার্ক ফাংশনটা দিয়ে বুঝলে একটু ভালোভাবে বুঝবো। ওয়ার্ক ফাংশন হচ্ছে সেই পরিমাণ এনার্জিকে বোঝানো হচ্ছে যেই পরিমাণ এনার্জি না হলে পরে ইলেকট্রনটা বের হবে না, এটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি। তো ওয়ার্ক ফাংশন এখানে হচ্ছে ফাই আকারে লেখা হয় E ইন্টু H, তারপরে হচ্ছে এইটা এইভাবে লিখলাম, ভালো কথা। তো এটা হচ্ছে তোমার এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যতটুকু ফ্রিকোয়েন্সি না হলে পরে এখান থেকে কোনো ইলেকট্রন ফ্রি হবে না। মানে মেন কথা, ইন্টারে যতটুকু আমার মনে আছে বাংলাতে এটাকে কার্যাপেক্ষক বলা হতো, কার্যাপেক্ষক, খুব সম্ভবত কার্যাপেক্ষক বলা হতো। তো মেইন কথা হচ্ছে যতটুকু এনার্জি না হলে পরে একটা ইলেকট্রন ফ্রি হবে না, সেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলবো। সেটা হচ্ছে H ইন্টু F নট নাম দিয়ে বলতে পারি, অথবা ল্যামডা নিউ নট নাম দিয়েও বলতে পারি। আর এই যে ফ্রিকোয়েন্সিটা, এই যে F নট, যেই ফ্রিকোয়েন্সির জন্য এই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি।
আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ফটো ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যানোড এন্ড মুভ টু দ্য ডিরেকশন উইথ ভেলোসিটি ভি। মানে এখান থেকে ইলেকট্রনগুলো যখন আমরা ওয়ার্ক ফাংশন মিনিমাম ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টের এনার্জি যখন প্রোভাইড করব, তখনই কিন্তু এই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাবে। এই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে সেটা ছুটতে শুরু করবে কোন দিকে? অ্যানোডের দিকে। এবং কত ভেলোসিটিতে ছুটবে সেটা হচ্ছে ভি। এখন একটা ইলেকট্রনের মাস যদি এম হয়, তারপরে ভেলোসিটি যদি ভি হয়, তাহলে কাইনেটিক এনার্জি আমরা নির্ণয় করতে পারি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন এই ইলেকট্রনের যদি একটা কাইনেটিক এনার্জি থাকে, আবার একটা পটেনশিয়াল এনার্জিও থাকে। এখন পটেনশিয়াল এনার্জি কতটুকু? সেটা হচ্ছে ই ইন্টু ভি নট দিয়ে করতে পারি। এখন কি? হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, আর ভি নটটা কি? ভি নটটা হচ্ছে মনে হয় ই কি বলে, কতটুকু ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছি সেটা। এখন কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। অর্থাৎ এইখানে আমরা যে কাইনেটিক এনার্জিটা বলতেছি, যে এই ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে আমরা এইখানে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট। সেখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ আমাদের এই যে কাইনেটিক এনার্জি, সেটা ডিপেন্ড করতেছে এই যে ই ইন্টু ভি নট সেটার উপরে। আচ্ছা, এখন আইনস্টাইনের ইকুয়েশন মতে একটা কথা, আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমরা জানতে পারি ই অর্থাৎ একটা ইলেকট্রনের টোটাল এনার্জি সমান, অর্থাৎ একটা টোটাল এনার্জি, ইলেকট্রনের টোটাল এনার্জি না, আমরা একটা লাইট সোর্সের থেকে যতটুকু এনার্জি ফটো ইলেকট্রিক ইফেক্টে এই ক্যাথোডের উপরে আসতেছে, সেই টোটাল এনার্জি দুইটা কাজে ব্যয় হয়। একটা হচ্ছে ওয়ার্ক ফাংশনে ব্যয় হয়, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে ব্যয় হয়। প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। ওয়ার্ক ফাংশনটা যেটা বললাম, একটা ইলেকট্রনকে ক্যাথোড সারফেস থেকে ফ্রি করার জন্য ব্যয় হয়। ক্যাথোড সারফেস থেকে মুক্ত করবে একটা পোর্শন এনার্জি, আরেকটা পোর্শন কি করবে? ওই ইলেকট্রনটাকেই কাইনেটিক এনার্জি দিবে। হ্যাঁ, তো এতটুকু হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। তো এটাই ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন আমরা একটু নর্মালি বোঝার চেষ্টা করি যে ওয়ার্ক ফাংশন জিনিসটা কি জিনিস। ওয়ার্ক ফাংশন জিনিসটা একটু ফার্দার যদি বলা হয়, যে ওয়ার্ক ফাংশন ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল। মানে একটা ম্যাটেরিয়ালের জন্য ওয়ার্ক ফাংশন আলাদা আলাদা হয়। এখন এই জায়গায় আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে কি বলে, এটা পটেনশিয়াল এনার্জি, ওয়াই এক্স ইজ এ পটেনশিয়াল এনার্জি, এক্স এক্স ইজ এ সারফেস মানে ডিসটেন্স বলা হচ্ছে। আর এই যে 0 থেকে এ পর্যন্ত মানে হচ্ছে এতটুকু বলা হচ্ছে সারফেস, মানে মেটালের ভিতরের অংশ, আর এর পরে সেটা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় আমাদের এই যে 0 থেকে এতটুকু অংশ যেটা, সেটা বোঝার, এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। মানে মিনিমাম একটা ইলেকট্রন যদি এই অংশের ভিতরে থাকে, এতটুকুর ভিতরে যদি কোনো একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে ফ্রি করতে হলে কতটুকু এনার্জি আমাকে দিতে হবে? একদম সলিড কথায় এতটুকু এনার্জি দিতে হবে। যে এই যে এতটুকু অংশ যদি আমার ওয়ার্ক ফাংশন হয়, এতটুকু পরিমাণ এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। যদি আমি প্রোভাইড করতে পারি, তাহলেই হচ্ছে এই ইলেকট্রনটা এই মাঝখান থেকে ফ্রি হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা একটা যদি লাইট সোর্স আসে, এই জায়গায় আমরা দেখতেছি যে একটা লাইট ওয়েভ আসতেছে। লাইট ওয়েভ আসা মানে লাইটের সাথে একটা এনার্জি আসা, এবং ভিতরে একটা এনার্জি ছিল, একটা ইলেকট্রন ছিল। সেই ইলেকট্রনটা যদি এতটুকু পরিমাণ শক্তি পেয়ে যায়, মানে এই জায়গা থেকে শুরু করে এতটুকু পরিমাণ শক্তি যদি তাকে প্রোভাইড করতে পারে লাইট ওয়েভ, তাহলে এই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। এতটুকুই জাস্ট বলছে। তো এই অংশটাই হচ্ছে আমাদের কি বলে ওয়ার্ক ফাংশনের পরিমাণটা। সো এখানে is the result, এখানে lower potential energy is a result of the Coulombic attraction interaction between the electron and the positive metal ion। অর্থাৎ মেন কথা হচ্ছে এটার সোর্সটা কোথা থেকে আসে, কিভাবে কাজ করে। আমরা 9-10 এর কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন বলতে কি বোঝায়? একটা মেটালের ভিতরে ওই ধাতব আয়ন গুলো থাকে, এবং একটা ইলেকট্রন যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। এখন এই সঞ্চারণশীল ইলেকট্রন গুলো পুরো ধাতব খণ্ডের ভিতরে ঘোরাঘুরি করতে থাকে। তো যখন এটা ঘোরাঘুরি করতে থাকে, তখন দেখা যাচ্ছে কি যে এটা ওই প্রত্যেকটা পজিটিভ আয়নের সাথে তার একটা আকর্ষণ বন্ধন থাকে, এবং এই আকর্ষণ বন্ধনের কারণে বেসিক্যালি এই ওয়ার্ক ফাংশনের বিষয়টা আসে, যে একটা ইলেকট্রন এই মাঝখান দিয়ে যখন একটা ইলেকট্রন মুভ করবে, তখন এই প্রত্যেকটা পজিটিভ আয়নের সাথে সেই ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন ইন্টারঅ্যাকশন থাকবে। এবং এই অ্যাট্রাকশন ইন্টারঅ্যাকশন মানে এইখানে আমি যে এই যে পজিটিভ চার্জ গুলো বাদে যা দেখতে পাচ্ছি না, এই যে হালকা কালারের, ডিম কালারের, মানে এক রকমের লাইট কালারের যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন গ্যাস। মানে হচ্ছে এই পুরো জায়গা জুড়ে ইলেকট্রন গুলো ছোটাছুটি করতেছে। তো এই প্রত্যেকটা ইলেকট্রনের যে এই পজিটিভ আয়ন গুলোর সাথে যে আকর্ষণ আছে, সেই আকর্ষণের কারণেই বেসিক্যালি এই মানে ওয়ার্ক ফাংশনের জিনিসটা আসে, যে ইলেকট্রন গুলো এখান থেকে ফ্রি করতে মিনিমাম কতটুকু এনার্জি না দিলে পরে সে এইখানে
এই প্রত্যেকটা পজিটিভের সাথে যার যে ইন্টারাকশন আছে সেই ইন্টারাকশনটা সে কাটিয়ে উঠে তারপরে না ফ্রি হবে, সেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলতেছি। এখান থেকে বেসিক্যালি ওয়ার্ক ফাংশনের বিষয়টা আসে। এখন এখানে ফটো ইলেকট্রিক কারেন্ট, এখন ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হচ্ছে, ইলেকট্রনগুলো ফ্রি হচ্ছে, তারপরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, এবং ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাওয়ার ফলে তো আমরা ওইখানে অ্যামিটারে একটা ডিফ্লেকশন দেখতে পাচ্ছিলাম, তার মানে ওখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই যে এইটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক কারেন্ট। এখন এই ফটো ইলেকট্রিক কারেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? নাম্বার 1 ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, সেকেন্ডলি হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইলেকট্রোড, আর একটা হচ্ছে নেচার অফ এমিটিং সারফেস। একটু প্রত্যেকটা যদি একটু বোঝার চেষ্টা করি একটু শর্টে, যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, এটা যদি এভাবে দেখি, অর্থাৎ E ইজ ইকুয়াল টু HF, আমার লাইটের মাধ্যমে কতটুকু এনার্জি আসতেছে সেটা ডিপেন্ড করে, সেটা কার উপর ডিপেন্ড করতেছে? ওই লাইট ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটার উপরে। সুতরাং এখানে আমার এনার্জি যত বেশি হবে, এই এনার্জিটা দুইটা কাজে ব্যয় হয়, একটু আগে দেখে আসছি। একটা হচ্ছে ইলেকট্রন মুক্ত করার কাজে, যেটা ওয়ার্ক ফাংশন, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেওয়ার কাজে। তো এই কাইনেটিক এনার্জি যত বেশি হবে, তো স্বাভাবিকভাবে ইলেকট্রনগুলো আরো বেশি স্পিডে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, এট দ্য সেম টাইম ওখানে আমরা কারেন্টের ভ্যালুটাও আমরা বেশি পাচ্ছি। সুতরাং এটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। তারপরে যেটা হচ্ছে এই যে নেচার অফ এমিটিং সারফেস, তার মানে হচ্ছে এই যে ওয়ার্ক ফাংশন যার যত কম হবে, মানে আমি একটা ইলেকট্রন মুক্ত করতে চাচ্ছি, আমার যদি কম পরিমাণ শক্তি ব্যয় হয় তাহলে সেটা আমার জন্য ভালো। আমার যদি বেশি পরিমাণ শক্তি ব্যয় হয় তাহলে আমার লাইট থেকে যতটুকু এনার্জি আসতেছে তার মধ্যে একটা বড় অংশই তো ইলেকট্রন ফ্রি করার কাজে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো আর আমার ইলেকট্রনকে এনাফ কাইনেটিক এনার্জি দিতে পারবে না। তো এটার উপর ডিপেন্ড করে। তারপরে আরেকটা জিনিস আমরা দেখে আসছিলাম, ওই যে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু E ইন্টু ভি নট, মানে এই যে ভি নটের উপরে ডিপেন্ড করতেছে, মানে ভি নট কোনটা, দুইটা ইলেকট্রোডের মাঝখানে আমরা যে একটা ব্যাটারি লাগাচ্ছিলাম, ওই ব্যাটারির যে কতটুকু পটেনশিয়াল এনার্জি সেটার উপর ডিপেন্ড করে, ওইটা যত বেশি হবে তত বেশি কাইনেটিক এনার্জি সে পাবে। তারপরে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, অর্থাৎ ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটি বলতে কি বুঝতেছি, ওই যে যে আমরা লাইটটা দিচ্ছিলাম না, সেই লাইটের যতটুকু ইন্টেন্সিটি ওইটার উপরও ডিপেন্ড করে, কতটুকু এনার্জি সে নিয়ে আসতেছে সেটা। আচ্ছা, এখন এই জায়গাটা যেটা হচ্ছে আমাদের রেজাল্ট ফ্রম ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট, আমরা একটু রেজাল্টটা বোঝার চেষ্টা করি। এখানে রেজাল্টটা দুইটা গ্রাফের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। গ্রাফের এখানে কি বলছে, নাম্বার 1 হচ্ছে এখানে একটা গ্রাফ আছে, ওয়াই এক্সিসে হচ্ছে এখানে ফটো ইলেকট্রিক কারেন্ট, এবং এখানে হচ্ছে ওই যে পটেনশিয়াল এনার্জি যেটা, সেই পটেনশিয়াল এনার্জিটা দিছে। আচ্ছা, তো এখানে গ্রাফের নিচে কি লেখছে, ফটো ইলেকট্রিক কারেন্ট ভার্সাস ভোল্টেজ when the cathode is illuminated with light with of identical wavelength but different intensity, the saturation current is different intensity is proportional to the light intensity. Saturation current is proportional to the light intensity. তো এই জায়গাটায় মেইনলি কি বলছে, এখানে একটা ফটো ইলেকট্রিক কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখাচ্ছে। এখানে আমাদের ক্যাথোডের উপরে আমরা লাইট ফেলতেছি, সে লাইটটা কি আইডেন্টিক্যাল ওয়েভলেংথ, মানে ওয়েভলেংথটা সেম থাকবে কিন্তু ইন্টেন্সিটিটা আবার ডিফারেন্ট থাকবে। এখন আমরা এখানে কি বুঝবো, যে মিনিমাম একটা অ্যামাউন্টের ভোল্টেজ যদি না হয় তাহলে তো সেখানে কোনো ইলেকট্রন ফ্রি হবে না, আবার আমরা কোনো কারেন্টও পাবো না, সেটা হচ্ছে এই পরিমাণ ভোল্টেজটা। এখন এইখান থেকে যখন ভোল্টেজটা বাড়তে শুরু করবে তখন আমরা কারেন্ট পেতে শুরু করব। কারেন্ট পেতে পেতে সেটা একটা সময় স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতেছি এই যে এই পর্যায়ে এসে সেটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এরপরে সেটা আর বাড়ে না, মানে মেন কথা ওয়াই এক্সিস বরাবর তো আর বাড়তেছে না, ওয়াই এক্সিস বরাবর এরপরে তো আর বৃদ্ধি পায় না, সমান হয়ে যাচ্ছে। তো সমান হয়ে যাওয়াটাই তো আমরা স্যাচুরেশন বলতেছি। তো স্যাচুরেশন কারেন্টটা কার সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে লাইট ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। মানে মেইন কথা হচ্ছে ভোল্টেজ যত বাড়াচ্ছি তো কারেন্টটাও ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টটাও বাড়তেছে, কিন্তু একটা সময় এসে সেটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, মানে আমি ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু এখানে কারেন্টটা আর বাড়তেছে না। তো যখন কারেন্টটা আর বাড়ে না তখন আমরা সেটাকে স্যাচুরেটেড বলতে পারি। এন্ড স্যাচুরেশন যখন হয়ে যাচ্ছে সেটা কার সাথে প্রপোর্শনাল পাচ্ছি, লাইট ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল পাচ্ছি। এরপরে আমরা এই জায়গায় আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে দ্য স্টপিং ভোল্টেজ। স্টপিং ভোল্টেজ মানে হচ্ছে যেই পরিমাণ ভোল্টেজ দিলে, স্টপিং ভোল্টেজটা এটা ওয়ার্ক ফাংশনের ওইটার সাথে রিলেটেড একটা জিনিস, যে কতটুকু ভোল্টেজ হলে মানে মূলত একটা ইলেকট্রন থেমে যাবে, মানে বের হবে না, সেটা হচ্ছে মূল কথা। স্টপিং ভোল্টেজ এন্ড দেয়ারফর দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড maximum kinetic energy of the emitted electron increases with the frequency of the light nu। তার মানে হচ্ছে মেইন কথা, ওই যে আমরা
এতক্ষণ যেটা দেখে আসছি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন, মানে ইলেকট্রন বের হয়ে গেছে তার যে কাইনেটিক এনার্জি সেটা কার সাথে ডিপেন্ড করবে, মানে কার সাথে ইনক্রিজ করে, যখন আমরা লাইটের ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি। মানে ওই যে আমরা যে লাইটটা ক্যাথোডের উপরে দিচ্ছিলাম ওইটার ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কি, ওইটার ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে হচ্ছে ওই লাইটের এনার্জিটা বাড়ানো। লাইটের এনার্জি বাড়ানো মানে ওয়ার্ক ফাংশন শেষ করার পরে, মানে ইলেকট্রন মুক্ত করার পরে কাইনেটিক এনার্জিতে আমরা বেশি পরিমাণে ইনভেস্ট করতে পারবো, আরো বেশি। সো এটা তো ফিক্সড, দিস ইজ ফিক্সড কনস্ট্যান্ট, অর্থাৎ একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে আমার কতটুকু এনার্জি লাগবে সেটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট শেষ হওয়ার পরে বাকিটুকু আমার কাইনেটিক এনার্জিতে যাবে। আমি ফ্রিকোয়েন্সি যত বাড়াবো ততই আমার হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়বে, এবং এটার গ্রাফটা আমরা এখানে দেখতে পারতেছি। এইখানে হচ্ছে এই যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, কোনটার ফ্রিকোয়েন্সি কত, যেমন হচ্ছে এই যে নিউ 1, তারপরে হচ্ছে নিউ 2, তারপর হচ্ছে এইরকম সম্পর্ক। সুতরাং যেটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, এই যে নিউ 1 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি তার স্টপিং ভোল্টেজটা বেশি পিছনে, বেশি কম। তারপরে দেখতে পাচ্ছি এটা, তারপরে এটা এক্সপেরিমেন্টাল গ্রাফ। তো এখানে জাস্ট এতটুকু এবং বিষয়টা বোঝানো আছে যে যত বেশি ফ্রিকোয়েন্সি দিব, ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত হচ্ছে তার এনার্জিটা বাড়বে, এনার্জিটা কাইনেটিক এনার্জি বাড়বে, স্টপিং ভোল্টেজটা বাড়বে। আচ্ছা, এরপরে দুইটা লাইন লেখা আছে, কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রন ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, নট দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, ইনসিডেন্ট রেডিয়েশনের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না। ম্যাগনিটিউড অফ স্যাচুরেশন ফোটো কারেন্ট ডিপেন্ডস অন দ্য লাইট ইন্টেন্সিটি, ঠিক আছে, মানে ম্যাগনিটিউড, এই যে ম্যাগনিটিউড স্যাচুরেশন ফোটো কারেন্টের যে ম্যাগনিটিউডটা, যে মানটা, এই যে এখানে একটা ম্যাগনিটিউড, এখানে একটা ম্যাগনিটিউড, এটা কার উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে লাইটের ইন্টেন্সিটির উপরে, এটা বলা আছে। এখন যেটা হচ্ছে ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন কাইনেটিক এনার্জি, মানে এই যে লাইটের ফ্রিকোয়েন্সি সেটার যে ইফেক্ট কাইনেটিক এনার্জির উপরে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন ডিপেন্ড অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, মানে কাইনেটিক এনার্জি যেটা পাবে এমিটেড ইলেকট্রন ফ্রি হয়ে গেছে ক্যাথোড থেকে, সে কতটুকু কাইনেটিক এনার্জি পাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সির উপরে। লাইটের ফ্রিকোয়েন্সির উপরে লাইটের এনার্জি আসে, লাইটের এনার্জিটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে সেটা। তো আমরা এখানে একটা গ্রাফ দেখি, তো এখানে গ্রাফটা কি বলছে, এই জায়গায় হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি রেখে ওয়াই এক্সিসে রাখা হয়েছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি রাখার পরে এখানে হচ্ছে তিনটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে সিজিয়াম নিছে, একটা হচ্ছে পটাশিয়াম নিছে, আর একটা হচ্ছে টাংস্টেন নিচ্ছে। তো এখন এই জায়গাটায় কি বলতেছে যে আমরা এক্স এক্সিস বরাবর যখন আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি তখন ওয়াই এক্সিস বরাবর কাইনেটিক এনার্জিতে চেঞ্জ কিভাবে আসে, কারণ ফ্রিকোয়েন্সি যখন আমরা বাড়াবো, ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে কিন্তু ই ইজ ইকুয়াল টু এইচ এফ, সেটার সাথে সাথে এনার্জিটাও বাড়বে। সো সেই এনার্জির পরে কিন্তু কাইনেটিক এনার্জিটাও বাড়বে। তো ওই কাইনেটিক এনার্জি এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক ভাবে বাড়বে। তার কারণ কি, এই যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিন্তু ওয়ার্ক ফাংশন আলাদা আলাদা। সুতরাং আমি একই পরিমাণ এনার্জি যখন সিজিয়ামে দিব, একই পরিমাণ এনার্জি যখন পটাশিয়াম এবং টাংস্টেনেও দিব, তখন আমার কতটুকু ওয়ার্ক ফাংশন খরচ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন ফ্রি করার জন্য, সেটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা। সুতরাং আমি যদি একটা দিলাম, তার মধ্যে একটা এনার্জি দিলাম, তার মধ্যে 10% ওয়ার্ক ফাংশন এখানে খরচ হচ্ছে, ওর জন্য সেটা 15% হতে পারে, ওর জন্য সেটা 20% হতে পারে। সুতরাং এদের যে কাইনেটিক এনার্জি আমরা পাবো একই পরিমাণ এনার্জি দেওয়ার ফলে সেটা প্রত্যেকের জন্য ভ্যারিয়েবল হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে। তো সেটা আমরা এখানে একটা গ্রাফ আকারে দেখতে পাচ্ছি যে এই যে এর রেসপন্সটা হলো এইভাবে, এটা বাড়তেছে এইভাবে, এটা বাড়তেছে এইভাবে টাংস্টেনের জন্য। আচ্ছা, একটা জিনিস আবার এখানে নোটিস করার মতো, সেটা হচ্ছে এদের যে ম্যাগনিটিউড, এদের যে স্লপ যেটা, মানে ঢাল যেটা, সেটা কিন্তু আবার সিমিলার, এবং এই প্রত্যেকটা গ্রাফের যে ঢাল, সেই ঢালটা আবার একটা ফিক্সড ভ্যালু, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং সেই গ্রাফটা হচ্ছে এই যে প্লাঙ্কের কনস্ট্যান্ট সেটা। অর্থাৎ এখানে যদি আমরা ঢালটা নির্ণয় করতাম এই গ্রাফের, তাহলে আমরা এখানে দেখতাম ঢালের মানটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্টের মানের সমান। এবং এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমরা স্টপিং ভোল্টেজ পাচ্ছি, বা হচ্ছে এখানে এই যে ওয়ার্ক ফাংশনটা পাচ্ছি, বেসিক্যালি এই যে ওয়ার্ক ফাংশন, তারপরে এই যে একটা ওয়ার্ক ফাংশন, এই যে একটা ওয়ার্ক ফাংশন। সো আমরা এই যে সিজিয়ামের জন্য ওয়ার্ক ফাংশনের পরিমাণটা কতটুকু পাচ্ছি, সিজিয়ামের জন্য ওয়ার্ক ফাংশন একরকমের, তারপরে হচ্ছে এই যে পটাশিয়ামের জন্য একরকম, টাংস্টেনের জন্য একরকম। সো ওয়ার্ক ফাংশন খরচ হওয়ার পরে থেকেই আমরা কাইনেটিক এনার্জি পাবো। জাস্ট এতটুকু একটা গ্রাফ আছে তো গেল। তারপরে হচ্ছে এই গ্রাফটার স্লপটা তো প্লাঙ্কস কনস্ট্যান্ট, সেটা বললাম। এখন লাইট ইন্টেন্সিটি কি জিনিস, লাইট ইন্টেন্সিটি যেটা, সেটা হচ্ছে
এর আগে লাইট ইন্টেন্সিটির কথাটা আসছে, কিন্তু সেটার ব্যাখ্যাটা এখন দেখি। সেটা হচ্ছে লাইট কনসিস্ট অফ এনার্জি প্যাকেটস, দিস এনার্জি কোয়ান্টা ইজ কল্ড ফোটন। অর্থাৎ ফোটন কি জিনিস, মানে লাইটটা কিভাবে আসে, লাইটের যে এনার্জিটা সেটা কিভাবে আসে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট প্যাকেট আকারে আসে, এই যে ছোট ছোট প্যাকেট আকারে আসে। এই প্যাকেটের ভিতরে এই যে যে ছোট ছোট প্যাকেট আকারে আসে, প্রত্যেকটা প্যাকেটকে আলাদা আলাদা ভাবে ফোটন বলা হয়। এবং লাইট প্রত্যেকটা সেটা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আসে, এবং এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, এই পূর্ণ সংখ্যার গণিতক আকারে আসে। তো এই যে যে জিনিসটা সেটাই হচ্ছে মানে এই লাইনটা সেটাই মিন করলো। তারপরে লাইট ইন্টেন্সিটি ইন ক্লাসিক্যাল ফিজিক্স, লাইট ইন্টেন্সিটি ইন ক্লাসিক্যাল ফিজিক্স সেটার একটা ফর্মুলা এখানে আছে ক্লাসিক্যাল ফিজিক্সে, হাফ ইন্টু সি ইপসাইলন নট, আর এটা হচ্ছে ই নট স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা তো এই চ্যাপ্টারটা মূলত দেখতেছি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স ভার্সাস ক্লাসিক্যাল ফিজিক্স, আর এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। এই দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েটেড ভার্সন আমরা দেখতে পাবো, কতটুকু পার্থক্য কি সেখানে। তো লাইট ইন্টেন্সিটি ক্যালকুলেশন যেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে যেভাবে ক্যালকুলেশন করা হতো সেটা হচ্ছে হাফ ইন্টু সি ইপসাইলন নট ই নট স্কোয়ার। ই নটের ভ্যালু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তারপর ইপসাইলন নটের ভ্যালুটা আমরা আগে থেকে যেটা শিখে আসছি সেটা, সি হচ্ছে লাইটের কি বলে স্পিড অফ লাইট। আর যেটা হচ্ছে এরপরে আমরা এখন কোয়ান্টাম ফিজিক্সে কিভাবে লাইট ইন্টেন্সিটি ক্যালকুলেট করা হয় সেটা দেখব। কোয়ান্টাম ফিজিক্সে লাইট ইন্টেন্সিটি ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে এটা। অর্থাৎ এখানে হচ্ছে ফাই অফ ফোটন ই ইন্টু ফোটন। এখন ফাই অফ ফোটন কি জিনিস, সেটা হচ্ছে এই যে কত সংখ্যক ফোটন আসতেছে, কত সংখ্যক ফোটন আসতেছে একটা নির্দিষ্ট সংখ্যক এরিয়ার ভিতর দিয়ে এবং কত সময় আসে, সেটা হচ্ছে ফাই। হ্যাঁ, তো কয়টা ফোটন আসতেছে, কত এরিয়ার ভিতর দিয়ে আসতেছে এবং কত সময় আসতেছে, সেটা হচ্ছে ফাই। এবং এই তো যেটা বললাম ইলেকট্রিক ফিল্ড সেটাই। তো এইটা হচ্ছে দুইটা মানে ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য ফর্মুলা এটা, আর যেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম ফিজিক্সের ফর্মুলাটা, এটা ফলো করা হয়। তো এখান থেকে তেমন একটা ম্যাথ আসে, দুই একটা ম্যাথ আছে নিচের দিকে, মানে স্যার যেগুলো দেখায় দেয় তার ভিতরে কয়েকটা ম্যাথ এই ফর্মুলা দিয়ে সলভ করতে হতে পারে। আচ্ছা, এখন এই যে ফোটন সম্পর্কে আমরা আবার আগে থেকে যে জিনিসটা দেখে আসছি সেটা মনে হয় ইন্টারে দেখার কথা, সেটা হচ্ছে রেস্ট মাস, মানে স্থির অবস্থায় ফোটনের যে ভর সেটার পরিমাণ হচ্ছে শূন্য। স্থির অবস্থায় ফোটনের পরিমাণটা মানে ফোটনের যে ভর সেটা হচ্ছে শূন্য, এবং সেটা ফোটনের ভর শূন্য হলেও ফোটনের কিন্তু থাকে, কি বলে ওটাকে, ফোটনের কিন্তু ভরবেগ থাকে। তো ভরবেগটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, p is equal to h by lambda, এই ফর্মুলা মেনে সেটা হচ্ছে ক্যালকুলেশন করা হয়। আরেকটা যেটা হচ্ছে লাইট ইজ অ্যান এনার্জি এন্ড ফোটন ইজ কনসিডার্ড অ্যাজ কোয়ান্টাম অফ এনার্জি, মানে লাইট হচ্ছে একটা এনার্জি আর ফোটনকে কনসিডার করা হয় এই এনার্জির একটা কোয়ান্টাম আকারে, মানে পূর্ণ সংখ্যা গুণিতক ওইভাবে চিন্তা করা হচ্ছে। তারপরে হচ্ছে এই জায়গাটায় আচ্ছা, এটা ইতোমধ্যে একবার এক্সপ্লেন করছি, আর একবার যেহেতু স্লাইডে আসছে করি। সেটা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এক্সপ্লেনেশন। আচ্ছা, এই যে এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন, অর্থাৎ আমরা ওই যে ক্যাথোডের উপরে যে ইনসিডেন্ট ফোটন গুলো ফেলতেছিলাম সেটা কয়টা কাজে ব্যয় হয়, দুইটা কাজে ব্যয় হয়। এর আগে বলছিলাম একবার, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের কাজে ব্যয় হয়, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেওয়ার কাজে ব্যয় হয়। তো এই জিনিসটাই জাস্ট এখানে বলা হচ্ছে আ পার্ট অফ এনার্জি ইজ ইউজড টু ফ্রি দ্য ইলেকট্রন ফ্রম দ্য অ্যাটম নোন অ্যাজ ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন। এখানে ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশনটা ডাব্লিউ নট দিয়ে লেখা হচ্ছে। আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেওয়ার কাজে ব্যয় হয়। অর্থাৎ আমরা যদি টোটাল এনার্জি এইচ নিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখানে ডাব্লিউ অংশটা কি বলতেছি, ওয়ার্ক ফাংশন, যেটা এনার্জি কি বলে জাস্ট ইলেকট্রন গুলোকে ফ্রি করার কাজে ব্যয় হচ্ছে, আর বাকি অংশটা কাইনেটিক এনার্জি দিচ্ছে সেটা। আচ্ছা, তো বাকি অংশটা যদি আমরা এখানে দেখি, এখানে কি কি আছে সেটা হচ্ছে এই সূত্রেরই জাস্ট একটু ফার্দার লেখা আছে। সেটা হচ্ছে এই যে এইচ নিউ মোট এনার্জি সমান সমান হচ্ছে ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি, কতটুকু কাইনেটিক এনার্জি পাচ্ছে সেটা। এখন এই ওয়ার্ক ফাংশনটাকে এইভাবে লেখা হচ্ছে এইচ নিউ নট, আর এই যে নিউ নট যেটা সেটাও তো একটা ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলতাম। আচ্ছা, এখন এই যে কাইনেটিক এনার্জি, এখন এই জায়গাটা একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের যে ফ্রিকোয়েন্সির লাইট আমরা দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সির লাইটের ফ্রিকোয়েন্সিটা এরকম হতে পারে কিনা, এরকম তিনটা কেস হতে পারে, তাই তো। আরেকটা হচ্ছে ভুল লিখলাম, সেটা হচ্ছে এরকম। এখন প্রত্যেকটা কেস একটু চিন্তা করে দেখি। ফার্স্ট অফ অল, যদি ফ্রিকোয়েন্সিটা আমাদের ওয়ার্ক মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম হয়, তাহলে আমাদের ওই যে ক্যাথোড থেকে ইলেকট্রনটা বের হবে
নাকি হবে না? উত্তর হচ্ছে হবে না। তার কারণ হচ্ছে সেই সময় কোনো ফটো ইলেকট্রিক ইফেক্টই আমরা দেখতে পাবো না। তার কারণ সেই সময় ওই ইলেকট্রনটা ক্যাথোড সারফেস থেকে ফ্রি করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন ততটুকু এনার্জি প্রোভাইড করতে পারি নাই। এরপরে এই জায়গাটায় এই কেসে কি হবে, এই কেসে ইলেকট্রনগুলো ফ্রি হবে কিন্তু কোনো কাইনেটিক এনার্জি পাবে না, কারণ যতটুকু এনার্জি ওই ইনসিডেন্ট লাইটের মাধ্যমে আসতেছে ততটুকু এনার্জির পুরোটাই খরচ হয়ে যাচ্ছে ইসের কারণে, এই ইলেকট্রনটাকে সারফেস থেকে ফ্রি করার কাজে ব্যয় হয়ে যাচ্ছে। এখন এই অংশে কি হবে, এই অংশে ইলেকট্রনকে ফ্রি করার পরেও আরো এনার্জি থাকবে এবং ওই এনার্জিটা তখন কাইনেটিক এনার্জিতে টার্ন আউট হয়ে যাবে। সেটা এখানে লিখছে যে কোনো ফটো ইলেকট্রিক থাকবে না। আর কাইনেটিক এনার্জির এটা একটা ফর্মুলা লেখা আছে এখানে, এইচ নিউ মাইনাস নিউ নট। আর ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য এই ফর্মুলাটা নতুন কিছু না, এইচ ইন্টু নিউ নট, সেখান থেকে এইচ সি বাই ল্যামডা নট লেখা যায়। সো এখানে এইচ সি বাই ল্যামডা নটটার মানে এইচ এর মানটাও তো কনস্ট্যান্ট, সি এর মানটাও কনস্ট্যান্ট, তো সেইখান থেকে হচ্ছে তারা এরকমের একটা ফর্মুলা আনা যায়। সেটা অ্যাংস্ট্রম ইফেক্টে, সো এটা নতুন কোনো ফর্মুলা না, আলাদা কিছু না। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি নিউ নটকে স্টপিং পটেনশিয়াল ধরে নিই তাহলে আমরা কাইনেটিক এনার্জিকে এইভাবে লিখতে পারি যে, আচ্ছা এই জিনিসটা একটু দেখাই দিই, এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি লেখা যায়। তারপরে যেটা হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি সমান সমান এইভাবে লিখতে পারি এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, সেখান থেকে লিখতে পারি এইচ নিউ মাইনাস নিউ নট। সেই লাইনটা এখানে লিখছে, জাস্ট একটা লাইন বাদ দিয়ে। আচ্ছা, এই কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমরা এর আগে শিখে আসছি না, ই ইন্টু ভি নট থেকে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যদি ভি নট এর ফর্মুলাটা এভাবে লিখি, এইচ নিউ বাই ই মাইনাস এইচ নিউ নট বাই ই, এতটুকুই জাস্ট। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা একটা সরল রেখার সমীকরণ আকারে চিন্তা করি, y is equal to mx plus c আকারে যদি চিন্তা করা যায়, কিন্তু y is equal to mx plus c আকারে লেখা যায় যদি চিন্তা করি এটা ই হিসেবে, এটা সরল রেখা সমীকরণ আকারে। তাহলে এখানে হচ্ছে আমরা যেটা পাই সেটা হলো এইখানে ধ্রুবক পার্টটা কোনটা, ধ্রুবক পার্টটা হচ্ছে এই যে এইচ বাই ই, এটা কিন্তু কনস্ট্যান্ট, এইচ এর মানটাও কনস্ট্যান্ট আবার ই এর মানটাও কিন্তু কনস্ট্যান্ট। তো সেই জায়গা থেকে এই অংশটাকে বলা হচ্ছে স্লপ, এবং এটা যেহেতু y is equal to mx plus c, বা এটা হচ্ছে তখন c কে মাইনাস আকারে পাচ্ছি, তো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা y এক্সিসে কি বলে, যেটা হলো কতটুকু কাট করবে। আমরা যদি এইভাবে লিখি y is equal to mx plus c, যেখানে m এর ভ্যালু কতটুকু, m এর ভ্যালুটা দেখলাম h বাই e, আর হচ্ছে তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে নিউ লেখাটা হচ্ছে না ঠিকঠাক ভাবে, সো x এর ভ্যালু হচ্ছে নিউ, ঠিক আছে। তো যেটা হচ্ছে এটাই, তো এখানে আমরা জাস্ট একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো x এক্সিসে, যেটা স্লপ হচ্ছে h বাই e এবং কাট করে কতটুকু, সেটা হচ্ছে এই যে নিউ পরিমাণ কাট করে, সেটাই বললাম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে ফোটনের এনার্জি, আইনস্টাইন পস্টুলেটেড দ্য এক্সিস্টেন্স অফ আ পার্ট, মানে এই যে ফোটন নামে একটা কিছুর এক্সিস্টেন্স আছে, সেটা হচ্ছে আইনস্টাইনের কথায়, আইনস্টাইনই এটা প্রথমবার বলে, সেটাই বলা হচ্ছে। এখন ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি এটাকে সামনে আসে। এখন প্রত্যেকটা ফোটনের এনার্জির ফর্মুলা এতক্ষণ আমরা যেটা দেখে আসছি, ই ইন্টু এইচ নিউ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন এইটার ফোটনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে তার রেস্ট মাস জিরো, অর্থাৎ যখন রেস্ট অবস্থায় থাকে তখন তার মাসটা জিরো, এবং সে কত স্পিডে ট্রাভেল করে হচ্ছে লাইটের স্পিডে। এখন ইনস্ট্যান্টেনিয়াস ইমিশন অফ ইলেকট্রনস ইন ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, অর্থাৎ এই জায়গাটা যেটা এক্সপ্লেইন করা হচ্ছে যে এমিশনটা ইনস্ট্যান্টেনিয়াস হবে, অর্থাৎ হুট করে এমিশনটা হবে, কারণ হচ্ছে লাইটের স্পিডটা অনেক বেশি, তো এটা এমিশনটা খুব হঠাৎ করে হয়ে যাবে, এবং এটা ফ্রিকোয়েন্সির উপরও ডিপেন্ড করে। সেটা ম্যাথ রিলেটেড টু ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এখানে তেমন একটা, আচ্ছা দেখি ফার্স্ট ম্যাথটা দেখি, চলে যাই। এনার্জি অফ আ ব্লু ফোটন, হোয়াট ইজ দ্য এনার্জি অফ আ ব্লু ফোটন, ওয়েভ লেংথ কত সেটা দেয়া আছে। আচ্ছা, ওয়েভ লেংথ যদি দেয়া থাকে বাকিটুকু আমরা ইজিলি করতে পারবো। ই ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা এইচ সি বাই ল্যামডা, আমাদের যে ফর্মুলাটা আমরা এখান থেকে লিখতে পারি, যে সলিউশন দেয়াই আছে বেসিক্যালি। ই ইজ ইকুয়াল টু এইচ এফ একটা ফর্মুলা ছিল, আর একটা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে এইচ এর মানটা আমরা জানি, সি এর মানটাও জানি, আর ল্যামডার মানটা জাস্ট মিটার এককে নিয়ে বসাই দিতে হবে। এখন কথা হচ্ছে এইখানে যে এনার্জিটা আছে সেটা কিন্তু 10⁻⁹, অনেক ছোট একটা এনার্জি, এবং ম্যাক্সিমাম টাইমে এই এনার্জিগুলো আমরা
ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিয়ে যায়। এখন ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিতে কি করতে হয়, ইলেকট্রনের যে চার্জ সেটাকে দিয়ে ভাগ করতে হবে, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে চলে আসে, শেষ এটাই। তারপর আমরা 3.2 দেখি, এই যে 3.2 ম্যাথটা দেখি। সো ইন দ্য ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট গ্রিন লাইটের ল্যামডা কত বলা আছে 522 ন্যানোমিটার, লংগেস্ট ওয়েভলেংথ রেডিয়েশন দ্যাট ক্যান কজ দ্য ফটো ইলেকট্রিক এমিশন ফ্রম ক্লিন সোডিয়াম সারফেস। আচ্ছা, তাহলে এই জায়গায় একটা ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডটা কি বলছে এক্স্যাক্টলি একটু পড়ে বলছি। longest wavelength radiation that can cause the photo emission of electron from a clean sodium surface। আচ্ছা, আমাদের ওই যে ওয়ার্ক ফাংশন যেটা ছিল W নট দিয়ে যদি লিখি, সেখানে ফর্মুলাটা কি ছিল, HC ডিভাইডেড বাই ল্যামডা নট অথবা H ইন্টু F নট। এখন একটা জিনিস বুঝি, এইখানে W এর সাথে ল্যামডার সম্পর্কটা কি, পুরোপুরি ব্যস্তানুপাতিক না? যদি ব্যস্তানুপাতিক হয় তখন ল্যামডা যখন হবে ম্যাক্সিমাম তখনই তো W এর মানটা মিনিমাম হতে পারে, তাই না? যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, সুতরাং এই জায়গায় যেটা লেখা আছে যে লংগেস্ট ওয়েভলেংথ রেডিয়েশন, মানে লংগেস্ট ওয়েভলেংথ মানে 522 ন্যানোমিটার, যেটা সেটাই হচ্ছে লংগেস্ট ওয়েভলেংথ, এবং এই ওয়েভলেংথের কারণেই ফটো এমিশনটা হবে, মানে ওই যে ক্যাথোড থেকে ইলেকট্রনটা বের হয়ে আসে সেটা হতে পারে শুধুমাত্র এই কারণেই। এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হলে সেইখানে এনার্জিটা ওয়ার্ক ফাংশনকে ক্রস করতে পারবে না, কোনো ইলেকট্রনও বের হতে পারবে না। আচ্ছা, তো এখন তাহলে আমরা ওয়ার্ক ফাংশনটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, একদম সিম্পল ভাবে ক্যালকুলেট করা যায়। সেটা হচ্ছে এই যে ল্যামডা মানে ওয়ার্ক ফাংশন, যেটা W নট ইজ ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা নট, যেখানে ল্যামডা নটের ভ্যালুটা কত, ল্যামডা নটের ভ্যালুটা হচ্ছে 522 ন্যানোমিটার, সেটা হচ্ছে 10⁻9 দিয়ে ক্যালকুলেট করব। আচ্ছা, এটা ম্যাথটা সলভ করা আছে এই যে এখান থেকে। এখন প্রশ্নে একটা পার্ট আছে ইলেকট্রন ভোল্টে নিতে বলছে, তাহলে কি করব, জাস্ট যেটা আসবে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করে যেই ভ্যালুটা আসবে সেটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে চলে গেছে, শেষ। এরপরে যেটা 2 নম্বরে আছে আলট্রাভায়োলেট রেডিয়েশন অফ ওয়েভলেংথ, সেটা রেডিয়েশনের ওয়েভলেংথ বলা আছে 250 ন্যানোমিটার, ইজ ইনসিডেন্ট টু দ্য সোডিয়াম সারফেস, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি ফটো ইলেকট্রন। আচ্ছা, এখন যেটা বলছি, আমি এরকম একটা ল্যামডা পাঠাচ্ছি, মানে এরকম একটা রেডিয়েশন দিচ্ছি, সেটার ওয়েভলেংথটা কত 250 ন্যানোমিটার, এবং 250 ন্যানোমিটার হলে সেখানে কাইনেটিক এনার্জি কত হবে। আচ্ছা, আমরা মাত্রই একটা জিনিস ক্যালকুলেশন করে আসছি, সেই ক্যালকুলেশনটা কি করে আসলাম, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বের করছি। আচ্ছা, আমরা একটু এর আগে যেহেতু যখন টপিকগুলো পড়তেছিলাম তখন আমরা টোটাল যে এনার্জি সেটা দুইটা অংশে ব্যয় হয় বলে জেনে আসছি, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আমরা ওয়ার্ক ফাংশন যেটা অলরেডি ক্যালকুলেশন করে আসছি সেটা বের হলো, আবার যেটা মানে ওই ইনসিডেন্ট যে আলোটা ফেলাচ্ছি কত 250 ন্যানোমিটারে যে আলোটা ফেলাচ্ছি আলট্রাভায়োলেট, ওইটা টোটাল এনার্জিটা বের করতে পারবো। হ্যাঁ পারবো, উত্তরটা হচ্ছে পারবো, HC ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডার ভ্যালুটা হচ্ছে 250 ন্যানোমিটার, সেটা 10⁻9 করে দিব, 10⁻9। আচ্ছা, এই টোটাল এনার্জিটা খরচ হবে হচ্ছে দুইটা অংশে, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন মানে ইলেকট্রন মুভ করার কাজে, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি দেওয়ার কাজে। প্রশ্নটা হচ্ছে কাইনেটিক এনার্জি কত হবে, জাস্ট কাইনেটিক এনার্জিটা আমরা বের করব, এই যে এখানে সলভ করাই আছে অলরেডি। কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, তাহলে কাইনেটিক এনার্জি থাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক ফাংশনটা এখানে লিখতে পারি, ওয়ার্ক ফাংশন যেটা হচ্ছে ওয়ার্ক ফাংশনকে যদি W নট দিয়ে লিখছিলাম তাহলে আমি W নটই লিখলাম, তাহলে ওয়ার্ক ফাংশন এই যে এখানে যেটা বের করছি সেটাই ওয়ার্ক ফাংশন হিসেবে ব্যবহার হবে, আর বাকিটা হচ্ছে এখানে আমরা লিখে নিলাম টোটাল এনার্জি মাইনাস কতটুকু এনার্জি থাকে সেটা ওয়ার্ক ফাংশন করলাম, এবং মানে ওয়ার্ক ফাংশন থেকে বিয়োগ করলাম, না মেইন কথা হচ্ছে টোটাল এনার্জি থেকে ওয়ার্ক ফাংশন বিয়োগ করার পরে যতটুকু এনার্জি থাকবে সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, এবং সেটা 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করার কারণে ইউনিটটা চলে আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্টে, শেষ। তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সাপোজ দ্যাট ইউভি লাইট ওয়েভলেংথ, সেটা হচ্ছে যেটা আছে সেটা, এবং ইন্টেন্সিটি দেয়া আছে 20 মিলিওয়াট পার সেন্টিমিটার স্কয়ার, 20 মিলিওয়াট per centimeter square. আচ্ছা, if the emitted electrons are collected by applying a positive bias to the opposite electron, what will be the photoelectric current density? মানে মেন কথা হচ্ছে photoelectric current density যেটা সেটা বের করতে বলছে, আর photoelectric current density-টা যেহেতু বের করতে বলছে তাহলে এখন আচ্ছা ফটোইলেকট্রিক কারেন্ট ডেনসিটিটা বের করতে বলছে,
এখন সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য স্পেসিফিক্যালি আমাদের ফর্মুলা আছে, স্পেসিফিক ফর্মুলা মেনটেন করে আমরা এখানে আসতে পারি। ওই যে আমাদের একটা ফটো ইলেকট্রিক, এটা সলিউশনটা ঠিক করা আছে খুব সম্ভবত, হ্যাঁ এই যে এখানে লেখা আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই পুরো ইউনিটটাকে এসআই ইউনিটে নিতে পারি। এসআই ইউনিটে কিভাবে নিব, যেমন হচ্ছে 20 মিলি ওয়াট ছিল, ওয়াট ছিল সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকে কিভাবে নিতে পারি, 20 মিলির জায়গায় হচ্ছে 10⁻³ আসবে, এবং হচ্ছে নিচে ওই যে সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা মিটার স্কোয়ার আনতে পারি এইভাবে 10⁻⁴ করে, সেটা উপরে গেলে সেটা হচ্ছে ওয়াট মিটার স্কোয়ার আসলো। সেটা আসলো। তারপরে হচ্ছে আমাদের ল্যামডা যেটা, সেটা হচ্ছে 250, সেটা মনে হয় আরেকটা মেথড সলিউশনে আসছে। আচ্ছা এখানে 250 ন্যানোমিটার ছিল। আচ্ছা, তো এখন এইটার জন্য আবার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আবার মাথায় রাখা লাগবে, এটা কোনো নাই, এই মাফ নাই, এটা মুখস্থ করাই লাগবে। সেটা হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক কারেন্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে একটা ফোটনে, তারপরে হচ্ছে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তো সেইখান থেকে এই ফর্মুলাটা আসে হচ্ছে এই যে ল্যামডা আই ডিভাইডেড বাই এইচসি, এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই যে ফটো ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি যেটা জে, সেটার ফর্মুলা হচ্ছে ই ইন্টু এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এটা হচ্ছে স্ট্রেট কাট আমাদের ফর্মুলা, মানে এটার কোনো বিকল্প নাই, মানে এটা মুখস্থ করতেই হবে। সো এইটা দিয়ে কিছু ম্যাথ আসে। সো এখানে এইটার সলিউশনটা দেয়া আছে, ই ইজ ইকুয়াল টু মানে জে ইজ ইকুয়াল টু জে ইন্টু এই টার্মটা আসলো, তারপরে আই ল্যামডা ডিভাইডেড বাই এমসি এইচসি। তো এটা আসলে মুখস্থ করার ছাড়া অপশন নাই, এটা হলো মূল কথা। আচ্ছা সেটা আসলো, আর এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে মূল কথা, কারণ আমরা এখানে ক্লাসিক্যাল ফিজিক্স দেখতেছি না, এখানে কোয়ান্টাম ফিজিক্স দেখছি। সো এখানে ক্লাসিক্যাল ফিজিক্সের ওইটা বাদ যাবে। তো এটা ছিল 3.2 শেষ। এই জায়গায় যে এটার সলিউশনটা এখানে দেয়া আছে, এটা আসলে ফর্মুলাটা মুখস্থ করে যে প্রত্যেকটার মানই দেয়া আছে, মানগুলো জাস্ট বসাতে হবে। তারপরে হচ্ছে আমাদের 3.3, এটা আবার সিমিলার। তো দেখি, একটা ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট ইন্ডিকেটস দ্যাট দ্য ভায়োলেট লাইট অফ আ ওয়েভলেংথ, আচ্ছা ল্যামডার মানটা দেয়া আছে, ইজ দ্য লংগেস্ট ওয়েভলেংথ অফ রেডিয়েশন। আচ্ছা তার মানে এটা আগেরটার মতোই, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যেটা ওই ওয়ার্ক মানে কি বলে এটা, যেটার কারণে ফটো ইমিশনটা শুরু হয়। তার মানে ওয়ার্ক ফাংশনের ক্যালকুলেশনটা আমরা কেমনে করতে পারবো, ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা নট, ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা নট। তাহলে এখানে হচ্ছে ওই যে ল্যামডা নটের ভ্যালুটা হবে 420 ন্যানোমিটার, সেইখান থেকে আবার হচ্ছে লাস্টলি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হবে, যার কারণে হচ্ছে আমরা ইলেকট্রন ভোল্টে নিতে পারবো। এখন তারপরে ম্যাথটাও সিমিলার আগেরটার সাথেই, যে ইউভি রেডিয়েশন অফ ওয়েভলেংথ 300 ন্যানোমিটার দেয়া আছে, তাহলে হচ্ছে সেখানে কতটুকু কাইনেটিক এনার্জি হবে, ওই যে আমরা এর আগে যেটা শিখে আসছি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। তো এখান থেকে কাইনেটিক এনার্জিটা আসবে কিভাবে, টোটাল এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন। টোটাল এনার্জিটা কিভাবে বের করতে পারবো, এইচসি ডিভাইডেড বাই ল্যামডা নট মাইনাস ওয়ার্ক ফাংশনটা এ তে বের করে আসছি, সেটাও আমরা বের করতে পারি। আচ্ছা এখানে মনে হয় ল্যামডা লিখবো, ল্যামডা লিখতে যে ল্যামডা হবে, আর এখানে হচ্ছে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা নট। তারপরে লাস্টলি যে ভ্যালুটা আসবে, প্রশ্নে যদি বলা থাকে ইলেকট্রন ভোল্টে নিতে, তাহলে হচ্ছে লাস্টলি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হবে, এতটুকুই। তারপরে যেটা হচ্ছে লাস্টলি যে ম্যাথটা আছে সি নাম্বার, এটা এর আগে যেভাবে দেখে আসছি সেইভাবেই এই যে ইন্টেন্সিটি দেয়া আছে, ইন্টেন্সিটি দেয়া থাকবে, ইন্টেন্সিটিকে এসআই ইউনিটে নিয়ে তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে একটা ফর্মুলা, যে ফর্মুলাটার আগে দেখালাম, সেই ফর্মুলাটা মুখস্থ করে জাস্ট ওই হিসেবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা আসলো। তারপরে হচ্ছে আর কোন ম্যাথ আছে, এটা কি সেম, হ্যাঁ এটা সেম। এইখানে মনে হয় একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই যে এক্স রে 3.3। আচ্ছা এক্স রে আর ফোটন, এক্স রে হচ্ছে ফোটন উইথ ভেরি শর্ট ওয়েভলেংথ দ্যাট ক্যান পেনিট্রেট অর পাস থ্রু অবজেক্টস। আচ্ছা যেটার ওয়েভলেংথটা বলতেছে কি অনেক ছোট। আচ্ছা একটা জিনিস বুঝি, যে ই ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা এইচসি যদি এখানে কনস্ট্যান্ট হয়, তাহলে অলমোস্ট আমরা কি এরকমের একটা রিলেশন পেতে পারি, তার মানে ল্যামডার ভ্যালুটা যখন অনেক ছোট হবে, এনার্জিটা তখন অনেক বেশি হবে। সেটাই এখানে লেখা আছে যে এক্স রে খুব সহজেই অবজেক্টের ভিতর দিয়ে চলে যেতে পারে। সেই কারণে আমরা মেডিকেল সেক্টরে আমরা জানি যে ইমেজিং এর কাজে, মানে হচ্ছে আমরা এক্স রে দেখি হাড়ের অবস্থা, বা মেইন কথা হচ্ছে কোনো ফ্র্যাকচার হচ্ছে কিনা, ভেঙে গেছে কিনা, সেটা বের করার জন্য এক্স রে ব্যবহার করা হয়। তারপর সিকিউরিটি স্ক্যানিং এর কাজে ব্যবহার করা হয়।
তো এই এক্স রে ডিফ্রাকশনটা আবার হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের স্টাডির কাজেও ব্যবহার করা হয়। মানে মেন কথা একটা ক্রিস্টাল স্ট্রাকচারটা দেখতে কিরকম সেটার জন্য এক্স রে ডিফ্রাকশন ব্যবহার করা হয়। প্রিভিয়াসলি বলে আসছি যে একটা পলিক্রিস্টালিনের ভিতর দিয়ে যদি আমরা এক্স রে দিই তাহলে এটা যখন ডিফ্রাক্টেড হয়ে একটা কি বলে একটা ইমেজ তৈরি করবে, সেই ইমেজটা হচ্ছে ব্রাইট রিং আকারে থাকে, এই যে এরকম ব্রাইট রিং আকারে থাকে। তো এটা থেকে আমরা স্টাডি করে বা অ্যানালাইসিস করে ওই যে ক্রিস্টালাইন ছিল ক্রিস্টালাইনের স্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে পারবো। কারণ এই যে যে ব্রাইট রিং গুলো তৈরি হচ্ছিল এটা হওয়ার পেছনে কারণটা কি ছিল, ওই ক্রিস্টালাইনের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটারই এটার কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিফ্রাক্টেড হচ্ছিল। তো আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি সেটা বলছে। আচ্ছা, তো এইখানে টিপিক্যাল এক্স রে কোন কোন কাজে ব্যবহার করা হয়? মেডিকেল ইমেজিং অফ ব্রেস্ট হ্যাভ আ ওয়েভ লেংথ। আচ্ছা, তো ম্যামোগ্রাফি নামে একটা সেকশন আছে মেডিকেল সেক্টরে, সেই জায়গাটায় যে এক্স রে ব্যবহার করা হয় সেটা লেংথটা কত? সেটার লেংথটা হচ্ছে 0.6 অ্যাংস্ট্রম বলে দিছে। আচ্ছা, তো এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ এক্স রে ফোটন উইথ দিস ওয়েভ লেংথ and velocity of corresponding electron that has the same momentum. আচ্ছা, নাম্বার 1 হচ্ছে এইটা যদি ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য হয়, ওয়েভ লেংথ হয়, তাহলে সেটার এনার্জিটা কত এবং হচ্ছে সেটার মোমেন্টামটা কত। এবং আরেকটা জিনিস বের করতে বলছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ আ করেসপন্ডিং ইলেকট্রন। এমন একটা ইলেকট্রনের ভেলোসিটি বের করো যেটার মোমেন্টামটা হচ্ছে এইটার মোমেন্টামটার সমান। তাহলে এটার সলিউশনটা আমরা কিভাবে করতে পারি? আমাদের ল্যামডার মান আছে কত? আমাদের ল্যামডার মান আছে হচ্ছে 0.6 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এটা হচ্ছে 3.3। তাহলে আমরা খুব সহজে ই এর মানটা বের করে ফেলতে পারি। E is equal to hc by lambda। এই যে এখানে খুব সুন্দরভাবে সেটা বের করতে পারলাম, যেটা হচ্ছে 6.626 into 10 inverse 34 multiplied by 3 into 10 to the power 8 divided by 0.6 into 10 inverse 10। আচ্ছা, এখন যেই ভ্যালুটা আসবে সেটা যদি আমরা দেখি ছোট ভ্যালু, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিয়ে যেতে পারবো জাস্ট এটা করে। আচ্ছা, আরেকটা যেটা ভ্যালু সেটা হচ্ছে যেহেতু এক্স রে কে আমরা ফোটন বলতেছি, যে ফোটনের কারণে তার রেস্ট মাসটা 0, আর ফোটনের জন্য আমরা জানি যে মোমেন্টাম সেটা হচ্ছে h বাই ল্যামডা দিয়ে আমরা বের করতে পারি। জাস্ট এই যে h এর ভ্যালুটা তো মুখস্থ, আর ল্যামডার ভ্যালুটা আছে সেটাও বের করতে পারলাম। এবং যদি বলা যায় এইটার সমান সমান কোনো একটা, যেই লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে এইটা সমান সমান যদি কোনো একটা ইলেকট্রনের মানে মোমেন্টাম সমান সমান, এখানে দ্য ভেলোসিটি অফ আ করেসপন্ডিং ইলেকট্রন দ্যাট হ্যাজ দ্য সেম মোমেন্টাম, তাহলে কোন একটা ইলেকট্রনের মোমেন্টাম যদি এটার সমান হয় তাহলে সেটার ভেলোসিটিটা কত সেটা আমরা বের করতে পারবো অন্য যে কোনো একটা প্রসেসে। তো সেটা সলিউশনটা এবার এখানে করা নাই, সেটা হতে পারে E is equal to half mv স্কয়ার করতে পারি, হাফ mv স্কয়ার করে সেখান থেকে হয়তো ভি বের করতে পারবো, যদিও এটার জন্য শিওর না যে এটা এই প্রসেসে হয় কিনা। এটাকে এই প্রসেসে করব। এই যে এই ইলেকট্রনটার পটেনশিয়াল এনার্জি এই ফোটনের পটেনশিয়াল এনার্জি সমান, তাহলে সেটার ভেলোসিটি কত? p is equal to half mv স্কয়ার করে সেখান থেকে হচ্ছে 2p by m রুট করে সেখান থেকে v বের করা যায়। আবার চাইলে এইভাবেও তো আমরা বের করতে পারি, p is equal to হচ্ছে mv, p is equal to mv, এখান থেকে h by lambda সমান সমান হচ্ছে mv। তাহলে আমরা v ভ্যালুটা এক্স্যাক্টলি কত আসে সেটা তো আমি ক্যালকুলেশন করি নাই, তো ক্যালকুলেশন না করার কারণে আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। আই গেস এটা করলেই এনাফ, কারণ হচ্ছে ইলেকট্রনটা যে মুভিং আছে সেটা তো মানে হাফ এমভি স্কয়ার না করে, বরঞ্চ আমরা তো জানি যে ইলেকট্রনের জন্য যেটা কি বলে মোমেন্টাম সেটা এমভি দিয়ে বের করতে পারি, কারণ ইলেকট্রনের রেস্ট মাস আছে। তাহলে হ্যাঁ, এটা করলেই এনাফ। p is equal to, তাহলে p এখানে হচ্ছে আমাদের যেটা ফোটনের জন্য মোমেন্টাম সেটা হচ্ছে h বাই ল্যামডা, কারণ ফোটনের রেস্ট মাস 0 আর ইলেকট্রনের রেস্ট মাস আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা ভাবে লিখতে পারি। তখন আমরা এখান থেকে ইলেকট্রনের ভেলোসিটি যেটা সেটা বের করতে পারি h ডিভাইডেড বাই m ইনটু ল্যামডা করে। তাহলে h এর মানটা জানি 6.626 ইনটু 10 ইনভার্স 34, আর এখানে হচ্ছে 9.11 10 ইনভার্স 31 কেজি, তার সাথে মাল্টিপ্লাইড হবে কত, ওই যে ল্যামডাটা কত ছিল, ল্যামডা ছিল 0.6 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখান থেকে মিটার পার সেকেন্ড আসবে ইউনিটটা। ওকে, এটা করলেই এনাফ। আচ্ছা,
এরপরে এতটুকু বললে মোটামুটি শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল নেচার অফ লাইট। আচ্ছা, লাইটকে আমরা একই সাথে ওয়েভও বলতে পারি, তরঙ্গও বলতে পারি, আবার পদার্থ মানে পার্টিকেলও বলতে পারি। এখন এই দুইটা জিনিস আবার কিছু ধর্ম, অবশ্যই মানে ওয়েভের কিছু এক্সাম্পল আছে, কিছু জিনিস মানে কিছু ঘটনা দেখলে পরে তো আমরা বলবো যে না সেটা একটা ওয়েভ, আবার কিছু ঘটনা দেখলে বলতে পারি সেটা একটা পার্টিকেল। যেরকম হচ্ছে এই জায়গায় কিছু এক্সাম্পল আছে। আমরা জানি ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা মাত্র ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখলাম। ফটো ইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে ফটো ইলেকট্রিক ইফেক্টকে আমরা ওয়েভ আকারে এক্সপ্লেন করতে পারি না, আমরা সেটাকে পার্টিকেল আকারে এক্সপ্লেন করতে হবে। কারণ ওই যে ওইখানে আমাদের যেটা ছিল ক্যাথোড থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসতেছিল পদার্থ আকারে বের হয়। এরপরে পোলারাইজেশন, সেটাও আবার হচ্ছে ওয়েভে এক্সপ্লেন করা যায়, পার্টিকেলে এক্সপ্লেন করা যায় না। ডিফ্রাকশনটা ওয়েভে এক্সপ্লেন করা যায়, পার্টিকেলে করা যায় না। ইন্টারফিয়ারেন্সটা ওয়েভে এক্সপ্লেন করা যায়, পার্টিকেলে এক্সপ্লেন করা যায় না। আচ্ছা, তো এই কারণেই হচ্ছে আমরা লাইটকে হয় ওয়েভ আকারে বা পার্টিকেল আকারে এক্সপ্লেন করতে পারি। তো যাই হোক, এতটুকুই। লাইটের একটা ইন্টেন্সিটি আছে, লাইটের কালারটা ডিপেন্ড করে লাইটের ওয়েভ লেন্থের উপরে, সেই ওয়েভ লেন্থের কারণে এনার্জির উপর ডিপেন্ড, এনার্জিটাও আসতেছে, এবং পোলারাইজেশন লাস্টলি হচ্ছে সেটাই। আচ্ছা, ওয়েভ পার্টিকেল নেচার অফ লাইট। ওয়েভ পার্টিকেল, লাইট অ্যাজ ওয়েভ। লাইট যখন ওয়েভ হিসেবে কাজ করে তখন হচ্ছে সেখানে আমরা এই জায়গাটা একটা জিনিস দেখতে পেলাম যে এখানে ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন এই ঘটনাগুলো ঘটে। তার মধ্যে এই যে আমরা ব্র্যাগের ডিফ্রাকশন অলরেডি পড়ে আসছি, দিচির পরীক্ষা, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। প্রথমে একটা স্লিট থাকবে, তারপর ডাবল স্লিট হবে, এবং এইখানে হচ্ছে আমাদের একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে, তারপরে ডার্ক ফ্রিঞ্জ হবে, তারপরে ব্রাইট ফ্রিঞ্জ হবে, তারপরে ডার্ক ফ্রিঞ্জ হবে, আবার এখানে একটা ডার্ক ফ্রিঞ্জ আছে। তো এই জিনিসগুলো জাস্ট এখানে বলা আছে। আরেকটা যেটা হচ্ছে ব্র্যাগের ডিফ্রাকশন ল। ব্র্যাগ ডিফ্রাকশন আমরা পড়ে আসছি, যেটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাটমিক প্লেন, মানে হচ্ছে এইরকম সমান্তরাল ভাবে একটা অ্যাটমিক প্লেন থাকবে, এবং সেই অ্যাটমিক প্লেনে আমরা এক্স রে ফেলাবো, এবং এক্স রে দুইটা রে, এক নাম্বার রে, দুই নাম্বার রে। তো এইখানে ওই প্লেনের উপরে থাকা যে অ্যাটম গুলো আছে, এই যে একটা অ্যাটম, এই যে একটা অ্যাটম, এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, এই অ্যাটম দ্বারা এরা ডিফ্লেক্টেড হবে, এবং ডিফ্লেক্টেড হয়ে কি হবে, ওই যে আমরা এখানে ডিটেক্টরে আমরা তখন সেটাকে খুঁজে পাবো। ডিটেক্টরে আমরা ওই এক্স রেটাকে দেখতে পাবো। তো সেখান থেকে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তারপরে আবার ডি সমান সমান পাইছিলাম কি এ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ডি। আবার কি ডি হচ্ছে এখানে ইন্টারপ্ল্যানার স্পেসিং, আবার এখানে থেটার ভ্যালুটা হচ্ছে এই থেটা। তো এগুলো প্রুফ দরকার নেই, আবার তেমন একটা মেথড আসে না, বাট সূত্র মাথায় রাখলে কিছু এক্সপ্লেনেশন টাইপের কোয়েশ্চেন ফেস করতে হতে পারে, তখন হয়তো বা এগুলো বলা যায়, অ্যাড করে দিলে বেটার হয়। তারপরে লাইট অ্যাজ আ পার্টিকেল আমরা দেখলাম না। লাইট অ্যাজ আ পার্টিকেল হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি যে এখানে ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা থাকবে, এবং এখানে হচ্ছে আমরা একটা অ্যামিটার দিচ্ছি যাতে করে ওই ইলেকট্রন বের হলে, ইলেকট্রন যখন মুভ করবে তখন যে কারেন্টটা ফ্লো হবে, কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে লাইট দিয়ে একটা এনার্জি আসতেছে, ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাচ্ছে, সেখানে আমরা কারেন্ট দেখতে পাচ্ছি সেটা। তো এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আরেকটা যেটা এখানে একটা কম্পটন ইফেক্ট দেখা যাচ্ছে, তো এখানে এক্স রে ফোটন আসলো, একটা ইলেকট্রনের উপর আঘাত করলো, তো এখানে হচ্ছে আমরা দেখলাম কি রিকয়েলিং ইলেকট্রন এদিকে চলে গেল, আর এদিকে একটা অংশ চলে আসে, সেটাই। Electron as a wave. When we use an electron beam in ion double slit experiment. আচ্ছা, এখন আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এতক্ষণ পর্যন্ত আমরা মনোক্রোমেটিক লাইট ব্যবহার করতেছিলাম। এখন আমরা সেখানে ইলেকট্রনের একটা বিম ইউজ করব, ইলেকট্রন বিম ব্যবহার করব। এখন আমরা সেখানে কি কি দেখতে পাবো? এর আগে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা ছিল হলো ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ। এখানে আমরা যেটা দেখতে পারি হাই অ্যান্ড লো ইন্টেন্সিটি রিজিয়ন, মানে দুইটা রিজিয়ন দেখতে পাবো, একটা হচ্ছে হাই ইন্টেন্সিটি রিজিয়ন আর একটা লো ইন্টেন্সিটি রিজিয়ন। এরকম ভাবে জিনিসটা আমরা জাস্ট ওই ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা যখন করব তখন এইখান দিয়ে যাবে, তারপরে এখানে দুইটা স্লিট থাকবে, তারপরে এখান দিয়ে গেলে পরে আমরা হচ্ছে জাস্ট কি দেখতে পাবো, হাই এন্ড পাবো, আর এটা হচ্ছে লো এন্ড রিজিয়ন পাবো। এর আগে যেটা দেখছিলাম জাস্ট সেটা থেকে একটু পার্থক্য থাকে। এখন যেটা হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রন, এখন এর মাধ্যমে আসলে কি প্রমাণিত হয়, ইলেকট্রনের ওয়েভ নেচার আছে সেটাই প্রমাণিত হয়। এটা হচ্ছে ডিফ্রাকশন অফ ইলেকট্রন বাই ক্রিস্টাল, এরকম একটা নাম দেওয়া হলো এক্সপেরিমেন্টটাকে, এই যে এরকমের। সো আমরা যখন ওই ক্রিস্টালের উপরে ইলেকট্রন ডিফ্রাকশন করতেছি তখন রেজাল্টটা পাবো আমরা এরকমের, যে কিছুটা আমরা এই যে ব্রাইট অংশ পাচ্ছি, কিছুটা ডার্ক অংশ পাচ্ছি।
তো যখন আমরা ইলেকট্রন গুলাকে ফেলবো একটা ইসের উপরে, তখন আমরা ক্রিস্টালের উপরে, তখন আমরা এই যে এগুলো হচ্ছে ব্রাইট, তারপরে এই যে মাঝখানে ডার্ক, আবার এই যে ব্রাইট, আবার এই যে ডার্ক। সো এইগুলো হচ্ছে ডিফ্রাকশন। এই ডিফ্রাকশন গুলো বেসিক্যালি কি প্রুফ করতেছে, ইলেকট্রনের যে একটা ওয়েভ নেচার আছে সেটা প্রুফ করে। তারপরে হচ্ছে ইলেকট্রনের পার্টিকেল নেচার কি, ইলেকট্রনের তো একটা ওয়েভ নেচার মানে তরঙ্গের মতো ধর্ম, আর একটা আছে হচ্ছে বস্তুর মতো ধর্ম, যেটাকে বলে পার্টিকেল নেচার বা পার্টিকেল ধর্ম। তো এই পার্টিকেল নেচারটা কিভাবে প্রুভ হয়, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ ক্যাথোড রে বাই ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। মানে হচ্ছে ওই যে ক্যাথোড রে, সেটা যখন ইলেকট্রিক ফিল্ডের কারণে এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে যখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পার্টিকেল নেচার। এখন ইলেকট্রন আর চার্জ পার্টিকেল এন্ড ইন্টারেক্ট উইথ ম্যাটার থ্রু কোলাম্ব ফোর্সেস। মানে ইলেকট্রন হচ্ছে চার্জিত বস্তু, কারণ ইলেকট্রনে চার্জ আছে। সুতরাং ইলেকট্রন এক একটা বস্তুর সাথে যখন ইন্টারেক্ট করবে, তখন কুলম্বের ফোর্সের উপরে ডিপেন্ড করবে। কারণ আমরা কুলম্বের ফোর্স জানি, এই যে কে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ মানে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা থাকে, সেটাকে কুলম্ব ফোর্স বলা হয়। তো এটাই হচ্ছে জাস্ট এখানে লেখা আছে। আর এখানে দুইটা চিত্র আছে, চিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ ইলেকট্রন ইনভলভস অ্যান ইলেকট্রন গান টু স্লিট ইন ক্যাথোড রে টিউব হেন্স ইন ভ্যাকিউম। মানে মেন কথা, একটা ইলেকট্রন গান থাকবে, যে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন গুলোকে ছোড়া হবে এই বিচির বা ডাবল স্লিটের ভিতর দিয়ে, এবং হচ্ছে ক্যাথোড রে টিউব থাকবে সেখানে। ইলেকট্রন ফ্রম দ্য ফিলামেন্ট আর এক্সিলারেটেড, ইলেকট্রন যে ছাড়া হচ্ছে এইখান থেকে যে ইলেকট্রন গুলো আসতেছে, সেটা এক্সিলারেট কিভাবে করা হবে, সেটা এক্সিলারেট করা হবে 50 কিলোভোল্ট দিয়ে। 50 কিলোভোল্ট দিয়ে, কারণ ওই যে আমরা একটু আগে দেখে আসছিলাম EV0 ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো 50 কিলোভোল্ট ভোল্টেজ যখন আমরা দিব, তখন সেটা অবশ্যই ইলেকট্রনের একটা স্পিড থাকবে খুব ভালো। তো সেই স্পিডটা দিয়ে এটা প্রডিউস করা হচ্ছে ইলেকট্রনের বিমটা। তো এটা তখন কি করবে, এই স্লিটের ভিতর দিয়ে যেতে শুরু করবে। ইলেকট্রনস দেন প্রডিউস আ ভিজিবল প্যাটার্ন হোয়েন দে স্ট্রাইক আ ফ্লোরোসেন্ট স্ক্রিন। তো যেমন হচ্ছে এটাকে যদি আমরা একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন বলে থাকি, যেমন হচ্ছে এটা যদি একটা টিভি স্ক্রিন হয়ে থাকে, ফর এক্সাম্পল টিভি স্ক্রিনে এটা ব্যবহার করা হয়, তখন এই স্লিটের ভিতর দিয়ে ইলেকট্রন বিম গুলো গিয়ে এই জায়গায় তারা একটা প্যাটার্ন তৈরি করবে। ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপরে তারা একটা প্যাটার্ন তৈরি করবে, সেটাই বলতেছে। তো প্যাটার্নটা তৈরি করলো, রেজাল্টিং ভিজুয়াল প্যাটার্ন ইজ ফটোগ্রাফড। তো রেজাল্টিং যে ভিজুয়াল প্যাটার্ন, ওই যে আমরা একটু আগে বললাম যে এখানে হাই এন্ড একটা রিজিয়ন হবে আর এটা হচ্ছে লো এন্ড রিজিয়ন হবে। সেই রিজিয়ন গুলো এই রকমের দেখতে হবে, যে একটা উজ্জ্বল অংশ থাকবে, একটা অনুজ্জ্বল অংশ থাকবে, একটা উজ্জ্বল অংশ থাকবে, অনুজ্জ্বল অংশ থাকবে। কিন্তু এইখানে আবার উজ্জ্বলতার আবার কিন্তু ওই যে আমরা যখন লাইট ব্যবহার করতেছিলাম ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, তখন কিন্তু এই ইন্টেন্সিটি গুলো আবার সমান ছিল। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি, সেন্টারের দিকে ইন্টেন্সিটি গুলো কিন্তু এক রকমের, আবার কর্নারের দিকে ইন্টেন্সিটি গুলো কিন্তু আরেক রকমের, এবং সেটাকেই বলতেছি এটা হচ্ছে হাই এন্ড আর এগুলো হচ্ছে লো এন্ড ইন্টেন্সিটি রিজিয়ন। তারপরে এখানে হচ্ছে এই যে আর কি আছে দেখি, when an energetic electron beam hits a polycrystalline aluminum sheet। পলিক্রিস্টালাইন কি জিনিস একটু আগে বলে আসছে, আগের পার্টে বলছিলাম যে এটা পলিক্রিস্টালাইন হচ্ছে এরকম একটা সাবস্টেন্স যেটার ভিতরে অনেকগুলো ক্রিস্টাল থাকে। সুতরাং এর ভিতর দিয়ে যদি আমরা কোনো বিম দেই, মানে কোনো ডিফ্রাকশন চেষ্টা করি, তাহলে এক একটা ক্রিস্টালাইন থেকে এক এক রকমের ডিফ্রাকশন হবে এবং একটা নির্দিষ্ট আমরা প্যাটার্ন পাবো। তো আমরা যদি ইলেকট্রন বিমও দেই ডিফ্রাকশনের জন্য, তখন আমরা কি পাবো, ডিফ্রাকশন রিং পাবো ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপরে, ডিফ্রাকশন রিং আকারে পাবো। যেমন এই যে এইখানে একটা জিনিস দেখানো হচ্ছে, জাস্ট এই যে এখান থেকে হচ্ছে ইলেকট্রন বিম দেয়া হচ্ছে, আর এইখানে একটা পলিক্রিস্টালাইন অ্যালুমিনিয়াম শীট দেয়া আছে, যার ভিতরে মনে করো যে অনেকগুলো ক্রিস্টালাইন আছে। তো তারপরে সেখান থেকে যেটা ডিফ্রাকশন হচ্ছে, সেই ডিফ্রাকশনটা একটা ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপরে যখন ফেললাম, তখন সেখানে আমরা ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি, এই যে এরকমের সার্কুলার শেপের ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি। তো এই যে ডিফ্রাকশন প্যাটার্নটা পেলাম, তো সেটাই হচ্ছে এখানে বলা হলো। তো জাস্ট এখানে একটা আরেকটা জিনিস অ্যাড করছে, when we bring a magnet to the screen, the electrons moving toward the screen experience a force that would bend their paths with result in a distorted diffraction pattern। একটু সহজভাবে বলি, যদি এই যে আমরা যে বিমটা পাচ্ছি, এই যে বিমটা এই যে ইলেকট্রনটা যখন আমরা পলিক্রিস্টালের উপরে ফেলতেছি, তখন এই যে একটা বিম পাচ্ছি, সেই বিমের কাছাকাছি যখন এই যে একটা ম্যাগনেট নিয়ে আসতেছি, তখন এই যে বিমটা দেখতেছিস না একটু চেঞ্জ হয়ে গেছে, গোল ছিল, গোল থেকে শেপটা চেঞ্জ হয়ে গেল, এই যে গোল থেকে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা ঠিক কি কারণে হয় সেটা এখানে লিখছে, যে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে, মানে একটা ফোর্স ওই
ডিফ্রাকশন প্যাটার্ন গুলো ফিল করে, এবং ওইটার কারণে সেটা তাদের যে পথটা আছে, পথটা ছিল এরকমের, সুন্দরভাবে দেখায়, পথটা ছিল এরকমের, পথটা তখন চেঞ্জ হয়ে এরকমের হয়ে গেছে, বেন্ড আকারে হয়ে গেছে, মানে বাঁকায় গেছে, সেটাই বলা হচ্ছে। জাস্ট একটা ম্যাগনেট আনার কারণে পথটা বাঁকায় যাচ্ছে সেটা। আচ্ছা, লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ডি ব্রগলি রিলেশন। তো ডি ব্রগলি রিলেশনশিপে কি আছে, যেটা নতুন কোনো কিছু না, এর মধ্যে আমরা জানি এই ফর্মুলাটা। তো এখানে মেইন কথা হচ্ছে ইন 1923 সালে ডি ব্রগলি যেটা বলছিল যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইজ নট রেস্ট্রিক্টেড টু রেডিয়েশন, মানে শুধুমাত্র রেডিয়েশনেই আমরা এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা আমরা পাই না। এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যে কোনো একটা বস্তুর যেমন হচ্ছে পদার্থের মতো ধর্ম থাকবে, আবার তরঙ্গের মতো ধর্ম থাকবে, এটা শুধুমাত্র রেডিয়েশনের ভিতরে যে লিমিটেড তা না, বাট মাস্ট বি ইউনিভার্সাল, মানে পৃথিবীর প্রত্যেকটা কিছুতেই আমরা শুধুমাত্র রেডিয়েশনে না, প্রত্যেকটা জায়গায় আমরা এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই প্রিন্সিপালটা পাওয়ার কথা। এখন যেটা হচ্ছে অল ম্যাটেরিয়াল পার্টিকেল শুড অলসো ডিসপ্লে আ dual wave particle behavior দেখানোর কথা। The wave de Broglie equations support wave particle duality nature of subatomic particle. Subatomic particle এর জন্য wave particle duality এই ডি ব্রগলি ইকুয়েশন যেটা সেটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, ডি ব্রগলি ইকুয়েশন আমরা যেটা জানি সেটা হচ্ছে ওই যে ইতোমধ্যে যেটা দেখে আসছি, অনেকবার ব্যবহারও করলাম ম্যাথে, P is equal to h by lambda, এটাই। তো এখন এখানে আছে কি E is equal to hf, যেটা আমরা জানি, আবার E is equal to pc, সেটাও একটা আছে। তো এখানে P is equal to h by lambda, এখানে আর কোনো কিছু না। By adjusting the accelerating voltage, we can therefore study how the wavelength of the electron depends on the momentum. মানে ওই যে এক্সিলারেটিং ভোল্টেজ, যে ভোল্টেজটা দিলে ইলেকট্রনের স্পিডটা বাড়ে, সেটা চেঞ্জ করার মাধ্যমে বা অ্যাডজাস্টিং করার মাধ্যমে আমরা স্টাডি করতে পারবো যে ওয়েভলেংথ অফ ইলেকট্রন কিভাবে মোমেন্টামের উপরে ডিপেন্ড করে সেটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে ডি ব্রগলি হাইপোথেসিস একটা আলাদা পার্ট আছে। ডি ব্রগলি হাইপোথেসিস এক্সপেরিমেন্টাল যেটা শেপ, সেটা হচ্ছে এরকমের দেখতে। এখানে একটা নিকেল ক্রিস্টাল আছে, নিকেল ক্রিস্টালের উপরে ইলেকট্রন সোর্স থেকে ইলেকট্রন দেয়া হচ্ছে, ইলেকট্রন দেয়া হলে পরে সেখানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে দেখবো যে এদিকে চলে আসছে ইলেকট্রনটা। তো যখন ইলেকট্রনটা এদিকে চলে আসলো, এখানে যদি একটা ইলেকট্রন ডিটেক্টর থাকে তাহলে আমরা ধরতে পারবো খুব সহজে কোনটা কি কোথায় আছে ইলেকট্রন। তো এই জায়গায় হচ্ছে এই অংশটার ইলেকট্রনটার এখানে যা অ্যাঙ্গেল, এখানেও তাই অ্যাঙ্গেল, এখানে যা অ্যাঙ্গেল, এখানেও তাই অ্যাঙ্গেল। তো মেন কথা এখানে ফাই যেটা, সেটাকে 65 ডিগ্রি ধরা হয়, স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে এটা 65 ডিগ্রি হয়। তো এটা দিয়ে আমরা একটু জাস্ট কিছু ইনফরমেশন এখানে আছে। এই যে ডি ব্রগলির যে আইডিয়াটা, সেই আইডিয়াটা এক্সপেরিমেন্টালি 1927 সালে ডেভিসন এবং গার্মার এবং পরবর্তীতে থমসন, তো এই থমসন কি করছিল, থমসন আবার হচ্ছে ইলেকট্রনের প্যাটার্ন গুলো আবিষ্কার করছিল, তো সেখান থেকে আসে। তো ব্র্যাগের ডিফ্রাকশন ল তো আমরা ইতিমধ্যে দেখে আসছি, 2d sin theta is equal to n lambda। এখন আমরা যেটা ডি এর ভ্যালুটা, স্ট্যান্ডার্ড ভ্যালুটা ধরে নিই, ডি এর ভ্যালুটা তো আমরা ইতিমধ্যে জানি যে এরকম দুইটা প্লেন থাকলে প্রত্যেকটা প্লেনের মাঝখানে কতটুকু ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা স্ট্যান্ডার্ড ভ্যালু তারা এক্সপেরিমেন্টের সময় ব্যবহার করছিল 0.215 ন্যানোমিটার। আচ্ছা, এখন যেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট and scattered beams theta সমান সমান 50 ডিগ্রি। theta সমান সমান 50 ডিগ্রি কি বলছে, মানে মেইন কথা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট এন্ড স্ক্যাটার্ড বিম, মানে এই যে এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট বিম, মানে যেটা আপতিত রশ্মি, ইনসিডেন্ট বিম আপতিত রশ্মি, আর হচ্ছে স্ক্যাটার্ড মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি যেটা আছে, এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা কত সেটা বলতেছে হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখানে যেটা হচ্ছে স্পেসিং বিটুইন ব্র্যাগ প্লেন, তো এই যে ব্র্যাগ প্লেনের মাঝখানে যে স্পেসিং সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। সেটা আবার নতুন একটা রিলেশন আসছে, সরাসরি ডি ব্যবহার করা হয় না, মূলত ডি সাইন থিটা আকারে ব্যবহার করা হয়। সেটা এর আগে একটা চিত্র ছিল এই যে এরকম ভাবে ছিল। তো এইখান থেকে একটা আসতো, এইখানে হচ্ছে থিটা রেখে তারপরে এইখান থেকে একটা ক্যালকুলেশন করা হয় ডি সাইন থিটা। এইখান থেকে যখন আমরা এইভাবে টানবো, এখানে আমরা একটা লম্ব পাবো। তো এর লম্ব পাওয়ার পরে আমরা এখানে ডি সাইন থিটা, ওই যে ডি এর ভ্যালু যেটা আমরা বলছিলাম সেটা এখানে স্মল ডি আকারে লেখা হচ্ছে। তো এই জায়গায় এই যে যতটুকু অংশ সেটাই হচ্ছে বেসিক্যালি ডি সাইন থিটা, ডি সাইন থিটা সেটাই ওখানে ব্যবহার করা হচ্ছে। এই ইন্টারপ্লেনার স্পেসিং এর মাঝখানে, মানে দুইটা প্লেনের মাঝখানে কতটুকু ডিসটেন্স, সেটার ভ্যালুটা ওখানে ডিটারমাইন করা হয়েছে আর কি। ছিল এখানে, হ্যাঁ, এই যে স্পেসিং বিটুইন
ব্র্যাক প্লেন, দুইটা ব্র্যাক প্লেন, মানে প্লেনগুলোকে ব্র্যাক প্লেন বলা হয়। তো এটার মাঝখানে কতটুকু ডিস্টেন্স, এটা খুব সহজভাবে সাইন 50 ডিগ্রি ইন্টু 0.215, সাইন 0.215 মাল্টিপ্লাইড বাই সাইন 50, সেখান থেকে আমরা পাবো এত একটা ভ্যালু। আচ্ছা, ভালো কথা। তারপরে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড ক্রিস্টাল রিফ্লেক্টিং প্লেন, মানে ইনসিডেন্ট রে, এই যে ইনসিডেন্ট রে, এই যে আমাদের ইনসিডেন্ট রে আছে, এই ইনসিডেন্ট রে এবং হচ্ছে আমাদের এই যে ব্র্যাগের প্লেন, এই দুইটা প্লেন, এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা বলতেছে হচ্ছে 65 ডিগ্রি, সেটা হচ্ছে 65 ডিগ্রি তারা এক্সপেরিমেন্ট করে পাইছে। এবং ফাইনালি তারা যেটা পাচ্ছে সেটা হচ্ছে ল্যামডার ভ্যালুটা। ল্যামডার ভ্যালুটা করতে পাওয়া যায় সেটা হচ্ছে ওই যে আমরা ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সেখান থেকে হচ্ছে ফর্মুলাটা, এই প্রত্যেকটা ভ্যালু বসানোর পরে আমরা পাচ্ছি হচ্ছে 0.615 ন্যানোমিটার। ফার্দারমোর 0.615 ন্যানোমিটার পাওয়া যায়। তারপরে ফার্দারমোর ফ্রম দ্য এক্সিলারেটিং ভোল্টেজ ভি ইন দ্য ইলেকট্রন টিউব উই ক্যান অলসো ডিটারমাইন দ্য মোমেন্টাম। আচ্ছা, এক্সিলারেটিং ভোল্টেজ, সেখান থেকে আমরা যদি এই যে মোমেন্টামটা বের করি, মেন কথা এটা একটু প্রুফ আকারে আসতেছে, জাস্ট এক্সপ্লেন করলে ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা ফর্মুলা ছিল, আমরা এই যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, সেখান থেকে হচ্ছে ল্যামডার ভ্যালুটা বের করলাম। ল্যামডার ভ্যালুটা কত আসছে? 0.165 ন্যানোমিটার। আচ্ছা, এখন আমরা ওই যে ইলেকট্রন টিউবের ভিতরে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতাম না, যে ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে তা ইলেকট্রনের একটা পার্টিকুলার একটা স্পেসিফিক কাইনেটিক এনার্জি পাচ্ছিল, তো ওইটার উপরে ডিপেন্ড করে। সো ওই যে ভোল্টেজটা, ওই ভোল্টেজ থেকে যে এনার্জিটা আসে, সেই এনার্জি থেকে আবার আমরা ক্যালকুলেট করে কি আমরা পটেনশিয়াল এনার্জি, আমরা পটেনশিয়াল এনার্জিতে যেতে পারি, বা আবার মোমেন্টামেও যেতে পারি। মানে মেন কথা হচ্ছে আমরা যে ফর্মুলাটা আগে দেখছিলাম, ইভি ইজ ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি, ইভি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। এখন এই কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ারের এইখানে আবার হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম লেখা যায়, উপরে নিচে এম গুণ করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। তাহলে ফাইনালি এটা লিখতে পারি ইভি ইজ ইকুয়াল টু কে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম, যেখানে পি এর পরিচয়টা কি? পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, 9-10 এর ফিজিক্সের কনসেপ্ট। তো সেখান থেকে হচ্ছে আমরা লাস্টলি আমরা এখন এখান থেকে ল্যামডার মান বের করব। তো ল্যামডার মানটা আমরা জানি h ইজ ইকুয়াল টু হচ্ছে p বাই p ইজ ইকুয়াল টু h বাই ল্যামডা, এই ফর্মুলাটা জানি, p ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই p। আচ্ছা, এখান থেকে আমরা কি p এর মানটা বের করতে পারি? p হচ্ছে এখান থেকে p ইজ ইকুয়াল টু 2m কাইনেটিক এনার্জি আর রুট থাকে, তো সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। জাস্ট এটা এখানে লিখে দেওয়ার পরে সব কয়টা ভ্যালু এখানে বসানোর পরে 0.167 ন্যানোমিটার আসে। সো এই দুইটা আবার সিমিলারিটি আসে। তো সেই জন্যই হচ্ছে আমরা ফাইনালি যেটা ওনারা বললো যে এই এক্সপেরিমেন্ট করে ফাইনালি হচ্ছে তারা একটা কনক্লুশনে আসতে পারলো যে ডি ব্রগলি হাইপোথেসিস যেটা ছিল সেটা এক্সপেরিমেন্টালি প্রুভেন, এরকম কিছু একটা। আচ্ছা, তো এরপরে এটার ম্যাথ আছে কিছু। আচ্ছা, এই একটা চিত্র আছে, এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, একটু নর্মাল একটা জিনিস। এখানে একটা শার্ক আছে, তো এই শার্কের একটা দৈর্ঘ্য আছে কতটুকু? এল পরিমাণ দৈর্ঘ্য, শার্কের দৈর্ঘ্য এল। এখানেও শার্কের দৈর্ঘ্য হচ্ছে এল। এখন শার্ক একটা পানি দিয়ে যাচ্ছে, মানে কি বলে, সাগর দিয়ে যাচ্ছে। এখন সাগরের যে ঢেউয়ের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন ঢেউয়ের তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি ল্যামডা ধরলাম, এবং তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কখন থেকে কখন হয়, একটা পার্টিকুলার পজিশন থেকে সিমিলার প্রপার্টির আরেকটা পজিশনে পৌঁছানো, মানে যে অবস্থা থেকে শুরু করলো সেই অবস্থায় ফেরত আসলে যতটুকু দৈর্ঘ্য লাগে ততটুকুকে আমরা ওয়েভ লেংথ বলি। এখন এই ওয়েভ লেংথটা যদি শার্কের ওয়েভ লেংথ থেকে বড় হয়, তাহলে শার্ক খুব সহজে এটার ভিতর দিয়ে ভেসে যেতে পারবে। কিন্তু যখন এই ওয়েভ লেংথটা, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি, এইখানে শার্কটা খুব সহজে চলে যেতে পারতেছে ভেসে ভেসে, আর এই জায়গাটায় কি হচ্ছে, ল্যামডার ভ্যালুটা শার্কের দৈর্ঘ্য থেকে কম, এবং সে মনে করতেছে এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল আকারে তার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু এইখানে তার সামনে এটা দেয়াল আকারে দাঁড়ায়নি, তার সামনে নর্মাল একটা ওয়েভ আকারে ছিল। সুতরাং এই সময় সে মনে করতেছে যখন সে ধাক্কা খাচ্ছে না তখন সে এটাকে ওয়েভ আকারে চিন্তা করতেছে পানিকে, আর যখনই সে ধাক্কা খাচ্ছে তখন মনে করতেছে এটা কোনো ওয়েভ না, এটা একটা পার্টিকেল। জাস্ট এইটাই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির একটা রিয়েল লাইফ কি বলে অবজারভেশনের জায়গাটা আর কি।
আচ্ছা, এখানে কি আছে? 50 গ্রাম গলফ বল ট্রাভেলিং এট আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড, তাহলে ভি দেয়া আছে, আবার হচ্ছে এম এর ভ্যালু দেয়া আছে, তাহলে ওয়েভ লেংথ বের করতে হবে। আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা, তাহলে হচ্ছে ওয়েভ লেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, তাহলে হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম ভি লিখতে পারি। জাস্ট প্রত্যেকটা ভ্যালু এখানে বসাই দেওয়ার পরে জাস্ট একটা ভ্যালু আসলো। সো এই জায়গাটা কি বলছে, লাস্টে একটা কমেন্ট অ্যাড করছে, কারণ আমরা এখানে ওই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি একটা গলফ বলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি। মানে এরকম একটা বস্তুর জন্য যখন অ্যাপ্লাই করলাম, সেটার ভ্যালুটা আসছে কত? 6.63 ইন্টু 10 ইনভার্স 34, যেটা কিন্তু অনেক ছোট একটা ভ্যালু আসে। This wavelength is so small that this golf ball will not exhibit any wave effects. তার মানে মেন কথা হচ্ছে আমরা কোনো ওয়েভ ইফেক্ট এই গলফ বলের কাছ থেকে দেখতে পাবো না। যখনই ওয়েভ ইফেক্ট দেখার কথা ছিল, যখনই আমরা যদি বলি যে এই গলফ বলটা যদি একটা ওয়েভ ইফেক্ট দেখাতো, তার মানে অবশ্যই আমরা এখান থেকে একটা ডিফ্রাকশন প্যাটার্ন পেতাম। কারণ ডিফ্রাকশন প্যাটার্ন কি মিন করে? ডিফ্রাকশন প্যাটার্ন তারাই দেখায় যারা ওয়েভ। এই যে এরকম ডিফ্রাকশন প্যাটার্ন আমরা তখনই দেখতে পাবো, একটা ওয়েভ থেকে দেখতে পাবো। তো যদি আমাদের এই গলফ বলটা মানে ওয়েভ হতো, তাহলে আমরা এরকমের ডিফ্রাকশন প্যাটার্ন পেতাম। কিন্তু গলফ বলে তো আমরা ডিফ্রাকশন প্যাটার্ন পাই না, গলফ বলটা তো ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করে না, সেটাই এখানে জাস্ট বলছে। এরপরে হচ্ছে প্রোটন ট্রাভেলিং। আচ্ছা, এইখানে যেটা লিখছে সেটা হচ্ছে প্রোটন ট্রাভেল করে এত স্পিডে। আচ্ছা, এখন প্রোটনের ভর সেটা ধরে আমরা যদি ল্যামডা ইজ ইকুয়াল টু এই মাত্রই যেটা থেকে বের করলাম এইচ ডিভাইডেড বাই এম ভি, এই ফর্মুলা থেকে যদি বের করি, তাহলে ল্যামডার ভ্যালুটা কত আসে? 0.18 ন্যানোমিটার আসে। এখন দিস ইজ অনলি স্লাইটলি স্মলার দেন দ্য ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স ইন ক্রিস্টাল। মানে ওই ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, একটা ক্রিস্টালের ভিতরে এক একটা অ্যাটমের মাঝখানে যে ডিস্টেন্স থাকে, তার থেকে কিছুটা পরিমাণে ছোট এটা। সো ফায়ারিং প্রোটন একটা ক্রিস্টাল ক্যান রেজাল্ট ইন ডিফ্রাকশন। তার মানে আমরা যদি একটা ক্রিস্টালের দিকে প্রোটনকে ফায়ার করি, তাহলে আমরা সেখানে কিন্তু প্যাটার্ন পেতে পারি, ডিফ্রাকশন প্যাটার্ন পাওয়া সম্ভব আছে। কারণ হচ্ছে ডিফ্রাকশন পিক উই মাস্ট স্যাটিসফাই, মানে ডিফ্রাকশন পিক পাওয়ার জন্য এই ফর্মুলাটা মানতে হবে, 2d sin theta is equal to n lambda। অবশ্যই এটা ফলো করতে হবে। এটা যদি ফলো না করে, তাহলে হচ্ছে কিন্তু সেটা আমরা কোনো ডিফ্রাকশন প্যাটার্ন পাবো না। জাস্ট এটাই বলছে। প্রোটন however are charged so they can penetrate only a small distance into the crystal, hence they are not used in crystal diffraction studies। তার মানে মেইন কথা হচ্ছে প্রোটন যেহেতু চার্জিত বস্তু, সেহেতু এটা খুব একটা বেশি যে ভিতরে ঢুকে যেতে পারে একটা ক্রিস্টালের, ব্যাপারটা তেমন না। দ্যাটস দ্য রিজন এটা ক্রিস্টাল ডিফ্রাকশন স্টাডিজে তেমন একটা ব্যবহার করা হয় না। এখন এরপরে একই ঘটনার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলছে একটা ইলেকট্রন এক্সিলারেটেড করা হচ্ছে কততে? 100 ভোল্টে। এখন দিস ভোল্টেজ এক্সিলারেটস দ্য ইলেকট্রন টু আ কাইনেটিক এনার্জি টু ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে কাইনেটিক এনার্জি দিবে, আমরা জানি যে ওই যে ইভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ই, ওই ফর্মুলা মতে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে মোটামুটি আমরা এখান থেকে আবার হচ্ছে এই পাশ থেকে আমরা এই ফর্মুলাটা পাই পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তারপরে আবার পি ওই ফর্মুলাটা থেকে হচ্ছে আমরা জানি এইচ ডিভাইডেড বাই না পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তো ওই ল্যামডার ভ্যালুটা যদি ফাইনালি আমরা বের করি, তাহলে সেটা পাচ্ছি হচ্ছে 0.123 ন্যানোমিটার আসে। আচ্ছা, তো এইটাও আবার হচ্ছে টিপিক্যাল ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সেস এর সাথে কম্পেয়ার করা যায়। তার মানে আমরা ডিফ্রাকশন প্যাটার্নের জন্য এই 100 ভোল্ট দিয়ে এক্সেলারেট করা একটা ইলেকট্রনকে ব্যবহার করা যেতে পারে, সেটা বলছে। Wave and particle behavior of matters. আচ্ছা, light can exhibit both kind of nature of waves and particles, so the light shows wave particle dual nature। মানে লাইট করে কি ওয়েভের মতো বিহেভ করে, আবার হচ্ছে পার্টিকেলের মতো বিহেভ করে, তাহলে আমরা হচ্ছে এখানে ডুয়েল নেচার আছে সেটা বলতেছে। জাস্ট ইন সাম কেসেস লাইক ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন এন্ড পোলারাইজেশন, মানে ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এই তিনটা জায়গায় লাইট ওয়েভের মতো কাজ করে। আর ফটো ইলেকট্রিক আর কম্পটন ইফেক্ট, এই দুইটার সময় লাইট পার্টিকেলের মতো কাজ করে। Not only the light but every materialistic particle as electron, proton or even heavier object। আচ্ছা, ডি ব্রগলি মেইনলি এই জিনিসটার প্রপোজ করছিল যে শুধুমাত্র লাইটের জন্য না, মুভিং যে কোনো অবজেক্ট, মানে যে কোনো একটা ভেলোসিটিতে মুভ করতেছে এরকম যে কোনো অবজেক্টই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখাতে পারে। তো কিছু একটু আগে যে ম্যাথগুলো দেখে আসছি, ওর ভিতরে আমরা দেখলাম যে একটা গলফ বল, সেটাও ওয়েভ পার্টিকেল, মানে সেটার যে ওয়েভ লেংথ আসে সেটা খুবই লো একটা ওয়েভ লেংথ আসে, এবং লো ওয়েভ লেংথ আসার কারণে
আলটিমেটলি কি বলে লো ওয়েভলেংথ আসার ফলে সেটা হচ্ছে ওই ডিফ্রাকশন প্যাটার্ন দেখায় না, কিন্তু এটা আমরা অ্যাজিউম করে নেওয়া যায় যে হ্যাঁ সবারই এটা আছে, এটাই ডি ব্রগলি হাইপোথিসিস, সেটাই জাস্ট এখানে বলছে। তো যাই হোক, লাস্টলি এখানে এনার্জি অফ আ ফোটন, সেটা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ বলা হচ্ছে। তারপর আমরা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বলতে পারি। তাহলে এই দুইটা সূত্র থেকে আমরা এভাবে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ, সেটাও লেখা যায়। আবার এখান থেকে যদি আমরা ল্যামডা বের করতে চাই, যে ফার্স্ট লাইন থেকে যদি ল্যামডার মানটা বের করতে চাই, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই এম সি স্কোয়ার, সেখান থেকে লেখা যায় এইচ ডিভাইডেড বাই এম সি। তো ওই এম সি যেটা, সেটাকে যদি আমরা, সি তো একটা ভেলোসিটি, তো সি ভেলোসিটিকে যদি আমরা এভাবে লিখি এইচ ডিভাইডেড বাই এম ভি, তাহলে সেইখান থেকে লেখা যায় এইচ ডিভাইডেড বাই মোমেন্টাম। সেটাই জাস্ট হচ্ছে মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা, সেটা এই জায়গা থেকে আসলে। তো এখানে suppose a particle of mass m is moving with a velocity v, then the wavelength associated with it, মানে wavelength বের করার মেথড এটা। এখন কথা হচ্ছে যে সামহাউ যদি কোনো একটা এই যে কি বলে নিউ যদি জিরো হয়, মানে যদি এটা ভেলোসিটি যদি জিরো হয়, তাহলে ল্যামডা কত হবে? ভেলোসিটি যদি জিরো হয় ল্যামডা কত হবে? মেইন কথা হচ্ছে ভেলোসিটিটা কোথায় ছিল আমাদের, ভেলোসিটিটা ল্যামডার সাথে ভেলোসিটির রিলেশন, সেটা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এখন ভি যদি জিরো হয়, তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো মানে হচ্ছে ল্যামডার মান হবে কত? ইনফিনিটি। ল্যামডার মানটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে ওয়েভস আর অ্যাসোসিয়েটেড, মানে ওয়েভ, একটা ওয়েভের বৈশিষ্ট্য কি, একটা তরঙ্গের বৈশিষ্ট্য কি, তার অবশ্যই একটা ওয়েভলেংথ থাকবে, পার্টিকুলারলি একটা স্পেসিফিক ওয়েভলেংথ থাকবে, একটা স্পেসিফিক ভেলোসিটি থাকবে, এরকম কিছু বৈশিষ্ট্য তার আছে। তো এই যে একটা ওয়েভলেংথ থাকলো, তো আমরা যদি দেখি যে একটা স্থির বস্তু, মানে একটা স্টেশনারি ম্যাটেরিয়াল যার কোনো ভেলোসিটি নাই, এখন যার কোনো ভেলোসিটি নাই, আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই ফর্মুলা মতে যে তার কোনো তার ওয়েভলেংথ হচ্ছে ইনফিনিটি, মানে আনডিফাইনেবল। তো এরকম একটা সিচুয়েশনে তার যদি কোনো ওয়েভলেংথই না থাকে, তাহলে সে তো কোনো ওয়েভই হতে পারবে না। তো তাকে ওয়েভ হতে হলে অবশ্যই তাকে মুভিং পার্টিকেল হতে হবে, সেটা এখানে বলা আছে, জাস্ট মুভিং পার্টিকেল হতে হবে। তারপরে যেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ডাজ নট ডিপেন্ড অন ওয়েদার দ্য মুভিং পার্টিকেল ইজ চার্জড অর আনচার্জড। অর্থাৎ আমরা এই যে ডি ব্রগলি যে ওয়েভলেংথ গুলো চিন্তা করতেছি, সেখানে আলটিমেটলি কখনোই চার্জ বস্তু নাকি বস্তুতে কোনো চার্জ নাই এরকমের কোনো কিছু এখানে কনসিডারেশনে মানে সে আনে নাই। ইট মিনস ম্যাটার ওয়েভস আর নট ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, মানে ম্যাটার ওয়েভস যেগুলো আছে এগুলো ইলেকট্রোম্যাগনেটিক না, যেহেতু চার্জের উপর ডিপেন্ড করতেছে না। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এখানে রিলেটিভিস্টিক মোমেন্টাম অ্যান্ড এনার্জি অফ ফোটন, রিলেটিভিস্টিক ইকুয়েশন অফ টোটাল এনার্জি অফ আ পার্টিকেল, সেখান থেকে এই ইকুয়েশনটা লিখতেছে ই ইজ ইকুয়াল টু এম নট সি হোল স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। এটা হচ্ছে পিসি স্কোয়ার। তো এখানে রুট করে দিলাম। তো এখন আমরা একটা জিনিস জানি কি, যে রেস্ট মাস অফ আ ফোটন, মানে ফোটন যখন স্থির অবস্থায় থাকে তখন হচ্ছে জিরো থাকে, তাহলে কি এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু পিসি হোল স্কোয়ার তার উপরে রুট। তাহলে এখান থেকে আমরা পিসি লিখতে পারি, সেটা এখানে লেখা আছে, এখানে জাস্ট এতটুকু লেখা আছে ই ইজ ইকুয়াল টু পিসি। আরেকটা যেটা জিনিস এখানে লেখা আছে সেটা হচ্ছে কোয়ান্টাইজড এনার্জি অফ ফোটন, সেটা তো আমরা এর আগে দেখে আসছি, ই ইজ ইকুয়াল টু এইচ এফ, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমরা এফ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ করে আসছি না, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এফ ইজ ইকুয়াল, আমরা ওমেগা ইজ ইকুয়াল টু যদি 2 পাই এফ লিখি, এই পার্টটুকু মানে এফ কে এখন জাস্ট ওমেগাতে কনভার্ট করা হবে। তাহলে এই জায়গাটা যেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এখান থেকে যদি আমরা এফ এর ভ্যালুটা বের করি, ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই আসে, তাহলে আমরা এখানে এফ মানে এইচ ইনটু এফ এর জায়গায় লিখতে পারি ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে আমরা ওমেগাকে ওমেগার সাথে রাখলাম এবং এইচ এর নিচে 2 পাই যদি নিয়ে আসি, তাহলে এখানে নতুন একটা কনস্ট্যান্ট আসে এবং এই কনস্ট্যান্টটাকে আমরা বলি এইচ কাট।
এই কনস্ট্যান্টটাকে বলা হয় এইচ কাট নামে একটা কনস্ট্যান্ট দিয়ে। সো এই সূত্রটা জাস্ট এখান থেকেই আসে, এইচ কাট ওমেগা অথবা এইচ এফ। সুতরাং এখানে আমরা ই এর কয়টা সূত্র পাচ্ছি? ই এর জন্য আমরা তিনটা ফর্মুলা দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান, এটা ই ইজ ইকুয়াল টু পিসি, তারপরে হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ এফ একটা, আর এটা হচ্ছে এইচ কাট ওমেগা একটা। তো এই জায়গা থেকে লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে ওই ফর্মুলা থেকে পি ইজ ইকুয়াল টু ই বাই সি নামে একটা ফর্মুলা আসে। পি হচ্ছে এখানে পটেনশিয়াল এনার্জি, তারপরে এখান থেকে হচ্ছে আমরা ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা, ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা সেটা এই ই তে বসানো যায়, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু তখন লেখা যায় হচ্ছে এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই সি, এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই সি। তাহলে হচ্ছে আমরা এইখানে এইচ কাট ইনটু কে লেখা যায়, জাস্ট এই যে ওমেগা ডিভাইডেড বাই সি কে কে আকারে লেখা হলো, আর কিছু না। তো ফোটনস ক্যারি মোমেন্টাম অ্যালং দেয়ার ডিরেকশন অফ মোশন, অর্থাৎ ফোটন গুলো কোন ডিরেকশনে মোমেন্টাম ক্যারি করবে, যেই ডিরেকশনে সে মুভ করতেছে সেই ডিরেকশনে তার সাথে করে সে একটা মোমেন্টাম ক্যারি করবে। কিন্তু একটা জিনিস এখানে সব থেকে ইম্পর্টেন্ট, যে ফোটনের কোনো রেস্ট মাস নাই। ফোটনের যখন ফোটনটা থেমে যাবে তখন কোনো রেস্ট মাস নাই, কিন্তু ফোটনের সবসময় একটা মোমেন্টাম থাকে যখন সে মুভ করতে থাকে। তো এবং সেই মোমেন্টামটার ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে, জাস্ট এনার্জি আর ক্যালকুলেশন।